আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। অ্যাডভান্টেকের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আজকের এই অটোগেট ইলেকট্রিক্যাল সেমিনার আমরা আমাদের আলোচনা শুরুতে আমি আমার পরিচয়টা দিয়ে নিচ্ছি। আমি মাসুদুল ইসলাম, অটোমেশন এবং ডিজাইন ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত অ্যাডভান্টেকে। এটা হচ্ছে আমার সংক্ষিপ্ত পরিচয়। এরপরে আসেন আমরা আজকের আলোচনাটা আমরা কিভাবে করব। শুরুতেই হচ্ছে আমাদের বেসিক কিছু বিষয়ে আলোচনা থাকবে, দেন এরপরে আমাদের হচ্ছে অ্যাডভান্স লেভেলে থাকবে। তো যারা এর আগে বেসিক কিছু বিষয় জানা আছে তারা কাইন্ডলি একটু সময় নিয়ে আহ, ততক্ষণ এটা দেখতে থাকবেন। আমরা আশা করি আপনাদেরকে দেখা আজকে আমরা বিভিন্ন একটা সার্কিট, ইলেকট্রিক্যাল সার্কিট কিভাবে ড্রয়িং করতে হয় এবং হচ্ছে এসএলডি, এলডি, এলপিএস, বিবিটি এই বিষয়গুলো নিয়ে কথা হবে। কাইন্ডলি একটু মিউট রাখবেন। আমার মুখগুলো অনেকগুলো। জয়েন করুন, জয়েন করুন ওটাতে। আচ্ছা, শুরুতে আমরা আসি অ্যাবাউট অটোক্যাড। অটোক্যাড আমরা জানি সাধারণত যখন আমরা কোনো সেন্টেন্সে, আপনারা সবাই জানেন যে সেন্টেন্স কেস যেটা থাকে স্বাভাবিকভাবে সেখানে প্রথম অক্ষর বড় হাতের হয়, এবং এরপরে কোনো শব্দের ভিতরে যদি মানে বড় হাতের লেখা থাকে তাহলে মানে ক্যাপিটাল লেটার থাকে, তাহলে আমরা এটা আমরা বুঝি যে এখানে আমাদের কোনো এর মিনিংফুল আছে। যেমন অটোক্যাড, অটোক্যাডে দেখেন সিএডি। এই আচ্ছা, আমি মিউট করে দিচ্ছি, আপনারা দয়া করে একটু মিউট থাকুন, তাহলে আলোচনা করতে সুবিধা হবে। আচ্ছা, আমরা যেটা বলতেছিলাম অ্যাবাউট অটোক্যাড, এখানে সিএডি বড় হাতে, তাহলে এটা একটা মিনিং আছে। সিটা হচ্ছে কম্পিউটার, এতে এইডেড, ডিতে ডিজাইন। তো অটোক্যাড বলতে আমরা যেটা বুঝি সাধারণত এখানে বলা হয়ে থাকে যে অটোক্যাড ইজ এ কম্পিউটার এইডেড ডিজাইন ইন, দ্যাটস মিন যেটা ক্যাড প্রোগ্রাম ইউজ ফর 2D এন্ড 3D ডিজাইন এন্ড ড্রাফটিং। এটা হচ্ছে 2D এবং 3D ডিজাইন এবং ড্রাফটিং এর জন্য একটা প্রোগ্রামেবল সফটওয়্যার যেটা ডিজাইন করা হয়েছে। এই 2D, ডি তে হচ্ছে ডাইমেনশন, সাধারণত এখানে 2D এবং 3D ডাইমেনশন। এরপরে আসেন, আচ্ছা, এরকম ক্যাড সফটওয়্যার একাধিক আছে। এই যে কম্পিউটার এইডেড ডিজাইন ক্যাড, এই ক্যাড সফটওয়্যার একাধিক আছে। এরকম এরকম কিছু সফটওয়্যার হচ্ছে অটোক্যাড, এরপরে আছে আইডিএস, আছে ফ্লুয়েন্ট, আছে অ্যাবাকাস আছে। তার ভিতরে ক্যাড, অটোক্যাড সর্বাধিক জনপ্রিয় সফটওয়্যার। এই সফটওয়্যারটার জনপ্রিয়তা অনেক, যার কারণে আমরা সরাসরি চাকরি সার্কুলার গুলোতেও ডিরেক্ট লেখা থাকে যে অটোক্যাডে দক্ষ হইতে হবে, বা লার্ন অ্যাবাউট নলেজ বা হাইলি নলেজ অটোক্যাড, এরকম লেখা থাকে। এই অটোক্যাড ঠিক এরকম, যেটা আমি সবসময় একটা উদাহরণ দিই। আমরা মোটরসাইকেল যে ব্যবহার করি, মোটরসাইকেলে এই যে নেওয়া, কখন বলে দিচ্ছে ওই যে নেওয়া, ডিজাইন এন্ড ড্রাফটিং। আপনার ভয়েসটা কেটে কেটে আসতেছে, কাইন্ডলি একটু ভয়েসটা যদি আশা করি এখন ঠিক শুনতে পাচ্ছেন। না, ক্লিয়ার আছে, সবই ক্লিয়ার আছে, কোনো সমস্যা নেই। স্যার, হয়তো আপনার সবাইকে একটু নেটওয়ার্ক। মিউট করে দিলে পারে মনোযোগ দেওয়াটা ভালো হতো। ধন্যবাদ। আশা করি অনেক সময় অনেকের নেটওয়ার্ক প্রবলেম হতে পারে, তো সেই জায়গা থেকে একটু দেখবেন। আর হচ্ছে সবাই মিউট থাকবেন, কোনো সমস্যা হলে চ্যাট বক্সে লিখে দেবেন, আমি আশা করি সেখান থেকে আপনাদের মেসেজ দেখবো। জি, থ্যাংক ইউ। তাহলে ক্যাড সফটওয়্যার হচ্ছে, আমি যেটা বলছিলাম যে মোটরসাইকেলে যেমন হচ্ছে একটা ইঞ্জিন থেকে, ইঞ্জিনে আমরা একটা অয়েল ইউজ করি যেটা হচ্ছে লুব্রিকেন্ট বলি বা ইঞ্জিন অয়েল বলি। তো আমরা এটা অনেকে বাজারে কিনতে যাওয়ার সময় স্বাভাবিকভাবে বলে থাকেন যে মোবিল, যে মোবিল দেন। তো দোকানে যে কিন্তু মোবিল বলেন, তখন আবার ওই দোকানদার জিজ্ঞেস করেন কোন কোম্পানির মোবিল নেবেন। তো মোবিল নিজে কিন্তু একটা কোম্পানি। তো ঠিক লাইক অটোকেটটা এরকম পপুলার হওয়ার কারণে আমরা হচ্ছে সব জায়গা থেকে অটোকেট হয় ডিরেক্ট। আচ্ছা, এটাতে ড্রাফটিং ভিউ 2D এবং 3D। এই অটোক্যাড সফটওয়্যারটা সর্বপ্রথম মার্কেটে নিয়ে আসে অটোডেস্ক কোম্পানি। আমরা যে অটোক্যাড সফটওয়্যার ইউজ করি এটা অটোডেস্ক কোম্পানির। এটা মার্কেটে নিয়ে আসে 1982 ডিসেম্বর, অর্থাৎ 1982 সালের ডিসেম্বরে এটা প্রথম বাজারে নিয়ে আসে। এরপরে হচ্ছে এটা 14টা ল্যাঙ্গুয়েজে অ্যাভেলেবল আছে, মানে এই ক্যাড সফটওয়্যারটা, অটোক্যাড সফটওয়্যারটা 14টা ভাষায় ডিজাইন করা আছে। তার ভিতরে ইংলিশ, জার্মান, ফ্রেঞ্চ, কোরিয়ানি এবং স্প্যানিশ এগুলো অন্যতম। বাংলাতে নাই, উন্নত বিশ্বের যে দেশগুলোর জন্য তাদের জন্য তারা স্পেসিফিক হয়ে করছে। এবং এটা একটা পেইড সফটওয়্যার,
এটা একটা পেইডেবল সফটওয়্যার, লাইসেন্স নিতে হয়। যদি স্টুডেন্ট থাকেন তাহলে স্টুডেন্টের জন্য 1 বছর ফ্রি লাইসেন্স করা যায়। আর অন্যথায় আপনি 1 মাসের ফ্রি ট্রায়াল দিতে পারবেন, এরপরে এটা পেইড করতে হয়। তো আমরা সাধারণত ক্র্যাক ভার্সন ইউজ করে থাকি। আচ্ছা, অটোক্যাডের সুবিধাটা কি? দেখেন, ড্র টু স্কেল, মানে যে কোনো স্কেলে আপনি কি করতে পারবেন, ড্র করতে পারবেন। এটার একটা অন্যতম সুবিধা হচ্ছে আপনি যে কোনো স্কেলে ড্র করতে পারেন। যেমন আপনারা ইঞ্জিনিয়ারিং ড্রয়িং করার সময় দেখছেন যে সাধারণত আমাদের হচ্ছে সেট স্কোয়ার, টি স্কেল, এইগুলো দিয়ে একটা আর্ট পেপার ড্রয়িং করতে হয়। তো ওইখানে জায়গার একটা লিমিটেশন থাকে, কিন্তু এইখানে আপনি হিউজ জায়গা পাচ্ছেন যেখানে আপনার ফ্যাক্টরি রিয়েল মাপে আপনি এটা করতে পারছেন, এই জন্য ড্র টু স্কেল। এরপরে হচ্ছে ইজি লেআউট এবং ভিউইং, খুব সহজে লেআউটটা কি করা যায়, তৈরি করা যায় এবং এটা দেখা যায় অ্যাকুরেটলি। অর্থাৎ আপনি এখানে যে মান দিবেন সেই নির্ধারিত ভ্যালুতেই কি আপনি এটাকে কাজে লাগাইতে পারবেন। অর্থাৎ আপনি একে যেই মান দিবেন 3 ফিট 2 ইঞ্চি, ও 3 ফিট 2 ইঞ্চি হবে, বেশি আর সুযোগ নাই। এবং এটা খুব অ্যাকুরেটলি, আপনি যেমন সোজা লাইন অনেক সময় আঁকাবাঁকা হতে পারে, কিন্তু এখানে একদম ইজিলি আপনি এটা করতে পারবেন। এরপর হচ্ছে আইডেন্টিফাই ডিজাইন প্রবলেম সলভিং, আপনি খুব সহজে এই ডিজাইনের প্রবলেম গুলো আইডেন্টিফাই করতে পারবেন এবং সলভ করতে পারবেন। দ্যাটস মিন রিএডিট করা খুব ইজি, বাট আপনি যদি পেপারে কোনো ডিজাইন করেন সেটা বারবার রিএডিট করাটা খুব কষ্টকর। এরপর হচ্ছে স্টোর এন্ড ট্রান্সফার ডাটা সেফলি, আপনি এটা খুব সহজে কি আপনার পিসিতে স্টোর করতে পারবেন এবং এই ডাটাটা খুব সহজে কি করতে পারবেন, ট্রান্সফার করে দিতে পারবেন। আচ্ছা, এরপর হচ্ছে সেভ টাইম এন্ড মানি, এটা হচ্ছে সময় বাঁচায়। আপনি স্বাভাবিকভাবে কাগজে আর্ট পেপারে একটা ড্রয়িং করতে যে সময় লাগবে তার থেকে অনেক কম সময়, অনেক অনেক কম সময় আপনি কি করতে পারবেন, ক্যাডে খুব সহজে একটা ডিজাইন করতে পারবেন। আচ্ছা, এছাড়াও মানি বাঁচায়, যদিও এই সফটওয়্যারটি পেইড, তারপরে ওইটাতে আপনার মানি বাঁচায়। এখানে সময়ের অর্থে ধরা হয়েছে, আসলে সময়ের যে ভ্যালু সেই ভ্যালু রেসপেক্টে মানিটা ধরেছে। আচ্ছা, অটোক্যাড টুল সেট। আচ্ছা, অটোক্যাড আমরা সিভিলরাও অটোক্যাড করে, আমরাও অটোক্যাড করি, মেকানিক্যাল করে, আর্কিটেকচার করে। তাহলে অটোক্যাডের টুল সেট গুলো কেমন? যেমন আমরা যদি অটোক্যাডকে ভাগ করি, অটোক্যাড বললে সাধারণত মানে মোস্ট প্রবাবলি যেটা বোঝায় সেটা হচ্ছে সিভিলদের জন্য, তারা যে কাজগুলো করেন। এছাড়াও এই অটোক্যাডে স্পেশালিস্ট টুল সেট আছে, আর্কিটেকচারাল টুল সেট, ইলেকট্রিক্যাল টুল সেট এবং মেকানিক্যাল টুল সেট। আমরা আলোচনা করব ইলেকট্রিক্যাল টুল সেট। ইলেকট্রিক্যাল টুল সেট হচ্ছে যে অটোক্যাড সফটওয়্যারটা, যেখানে অটোক্যাড ইলেকট্রিক্যাল এবং শুধুমাত্র অটোক্যাড, এই দুইটা ইন্ডিভিজুয়াল সফটওয়্যার কোম্পানি ডিজাইন করছে। যেখানে অটোক্যাড ইলেকট্রিক্যাল ডিজাইন করা হয়েছে সেখানে হচ্ছে ওই যে অটোক্যাড ও কিছু ফাংশন এর ভিতরে আছে এবং এখানে ইলেকট্রিক্যাল রিলেটেড ফাংশন গুলো অতিরিক্ত আছে, যেগুলো দিয়ে আমরা বিভিন্ন সার্কিট ডিজাইন করতে পারি। আমরা সেটা দেখাবো, এটা আর্কিটেকচারাল একটা ডেমো। তারপর হচ্ছে সিভিলের এরকম ফ্লোর প্ল্যান করে থাকে, আমরা এই ফ্লোর প্ল্যানকে কাজে লাগাই এগুলো আমাদের কাজটা করবো। দেখেন, একটা ফ্লোর প্ল্যান থেকে আমরা কিভাবে এখানে ইলেকট্রিক্যাল যে সিম্বল গুলো আছে সেগুলো কিভাবে আমরা এখানে বসাইতে পারি সেগুলো, এটা হচ্ছে ইএলডি বল হয়, আমরা এটা শিখবো। এরপর হচ্ছে এসএলডি, সিঙ্গেল লাইন ডায়াগ্রাম, মানে একটা ট্যাগের সাহায্যে পুরো একটা, এই যে ওভারহেড 11 কেবি ওভারহেড লাইন থেকে শুরু করে একেবারে আমার হচ্ছে 20 এইচটি সুইচ গিয়ার থেকে শুরু করে ট্রান্সফরমার হয়ে এলটি সুইচ গিয়ারে চলে গিয়েছে, দেন এখান থেকে বিভিন্ন ডিবিতে চলে গিয়েছে এবং এই ডিবি গুলো থেকে আবার কিভাবে গেছে, এই সবগুলো টোটালটা এই যে একটা দাগের মাধ্যমে দেখা, এটাকে আমরা সাধারণত এসএলডি বলি, সিঙ্গেল লাইন ডায়াগ্রাম। এরপর এটা মেকানিক্যালের কাজ, আমরা ইলেকট্রিক্যাল কথা নিয়ে বলছিলাম। I should learn AutoCAD ইলেকট্রিক্যাল। অটোক্যাড ইলেকট্রিক্যাল কেন আমরা শিখতে চাই বা শেখা উচিত? এটা নাম্বার ওয়ান, প্রফেশনাল স্কিল ডেভেলপমেন্ট। এটা একটা খুব হাইলি প্রফেশনাল ডিমান্ডেবল স্কিল, যেটা এখনকার জায়গাতে আমাদের খুব মানে ভ্যালুয়েবল। যেমনটা হচ্ছে ইঞ্জিনিয়ার এর ভাষা বলা হয়ে থাকে ড্রয়িং, আর এই ড্রয়িংটার জন্য বেসিক্যালি আমরা হচ্ছে এই অটোক্যাড ইউজ করি। আচ্ছা, এরপরে ক্যারিয়ার অপরচুনিটি। এখনকার প্রায় অনেক ম্যাক্সিমাম মানে ফ্যাক্টরিতে বিশেষ করে আহ, যখন নতুন একটা প্ল্যান্ট হয় সর্বপ্রথম কাজটা কিন্তু হয়ে থাকে তার ড্রয়িং। আমরা কিন্তু একেবারে প্রথমে যে ইনস্টলেশন করি না, আমরা সর্বপ্রথম করি কি একটা প্ল্যানিং করি, সেখানকার ড্রয়িংটা কেমন হবে। আর এইটা করার সময় সাধারণত যে কাজটা হয়, এটা করার সময় কোম্পানির যারা টপ ম্যানেজমেন্ট তারা বসে এবং তাদের সাথে আপনি কি করতে পারছেন, এই জায়গাগুলোতে আপনি কাজ করতে পারছেন। যার ফলে দ্যাটস মিন আপনার কেরিয়ার অপরচুনিটিটা বেড়ে যায়, তখন আপনি ইজিলি কি আপনার প্রমোশন বা আদার্স যে বেনিফিট গুলো সেগুলো বেশি পাইতে সহজে আপনার সুবিধা হয়। এরপর হচ্ছে বেটার স্যালারি, এটা ভালো স্যালারি পাওয়ার সুযোগ আছে। এরপর ফ্রিল্যান্সিং ওয়ার্ক, এটা ফ্রিল্যান্সিং ওয়ার্ক বলতে এটা ফ্রিল্যান্সিং দুই ভাবে করা যায়। একটা হচ্ছে আপনি দেশে এবং দেশের বাইরেও এটা কাজ করার সুযোগ আছে। রিমোটলি দেশে হচ্ছে আপনি একটা ফ্যাক্টরিতে চাকরি করেন, বাট আপনি এই বিষয়ে দক্ষ, তাহলে আপনি অন্য আর একটা ফ্যাক্টরির বা অন্য একটা কারোর হচ্ছে আপনি ইলেকট্রিক্যাল এই ডিজাইনটা করে দিতে পারেন। এছাড়া হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট প্রফেশন, আপনি চাইলে একদম কনসালটেশন করে একটা কনসালটেশন ফার্ম করে সেখানে আপনি ইন্ডিপেন্ডেন্ট মানে স্বাধীনভাবে আপনি এটাকে একটা পেশা হিসেবে নিতে পারেন।
আচ্ছা, এছাড়াও হোয়াট ইজ দ্য পসিবিলিটি অফ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারের ইন্ডাস্ট্রিতে যে কাজগুলো থাকে তার অন্যতম হচ্ছে এসএলডি, এলপিএস, সাবস্টেশন লেআউট, ডিজাইন ডায়াগ্রাম, এবং বিভিন্ন অডিটের ক্ষেত্রে এই এসএলডি দরকার হয়। এছাড়াও এলপিএস ডিজাইন এগুলো দরকার হয়ে থাকে। আচ্ছা, তো আমরা এই বিষয়টা কথা বলবো আর একটু পরে। আমরা এখন সরাসরি অটোক্যাডে চলে যাই। বেশ কিছু আমরা থিওরির বিষয়ে কথা বললাম, এখন আমরা সরাসরি অটোক্যাডে যাচ্ছি। আমি যখন অটোক্যাড প্রথমে একটা ফাইল ওপেন করতেছি, আমি এই মুহূর্তে যেটা ওপেন করেছি সেটা হচ্ছে জেনারেল ক্যাড। এরপরে আমরা অটোক্যাড ইলেকট্রিক্যাল দুইটা কম্পেয়ারটা একটু দেখাবো শুরুতে, তারপরে আমরা হ্যালো, হচ্ছে ড্রয়িং করবো। যে কাইন্ডলি অটোক্যাড একটু, শিখলে বেসিক স্যালারি কত হইতে পারে? আচ্ছা আমরা আপনাদের কোশ্চেন গুলো সবগুলো নিব। আমরা একটু আলোচনা করে নিই, তারপরে এক এক করে প্রশ্ন দিব, অ্যান্সার দিব, তাহলে সবার অ্যান্সার গুলো সুবিধা হবে, ঠিক আছে? আর এছাড়াও যদি এ থাকে তাহলে আপনি চ্যাট বক্সে লিখে রাখতে পারেন, যদি ভুলে যাওয়ার প্রবাবিলিটি থাকে, অথবা আপনার কাছে নিকটস্থ কিছুতে লিখে রাখতে পারেন। আপনার আমরা একবার অ্যান্সার দেওয়ার কোশ্চেন অ্যান্সার নিব, তাহলে সুবিধা হবে। এবং স্যালারি এবং আদার্স যে এগুলো আছে সবগুলো নিয়ে আমরা কথা বলবো। তো এখানে আমরা যে এটা মানে এই মুহূর্তে ওপেন করছি এটা হচ্ছে অটোক্যাড। আর এছাড়াও আমাদের আরো সফটওয়্যার আছে অটোক্যাড ইলেকট্রিক্যাল। এই দুইটা যে পার্থক্য, এই পার্থক্য নিয়ে আমাদের কথা বলা, আহ, মানে আমাদের এই শুরুতে বলবো। তাহলে অটোক্যাডে একদম শুরুতে যদি যাই, আমরা বেসিক থেকে বলতেছি। এই যে দেখেন আমার এইখানে, আমি যদি দেখাই, যে এইখান থেকে শুরু করে যতটুকুকে আমি মার্ক করে দিয়েছি, দেখেন এইটাকে আমরা সাধারণত অটোক্যাডের ভাষায় বলে থাকি রিবন। এটা হচ্ছে অটোক্যাডের রিবন। এরপরে আমরা একটা কালার দিয়ে মার্ক করে দিই। আচ্ছা, এরপরে এই যে দেখেন ফাইল লেখা থেকে শুরু করে এই যে রিবনের উপর থেকে যে লেখাটা আছে, এটাকে আমরা বলে থাকি মেনু বার। আর এর উপরে যেটা আছে, বামে একটা এ চিহ্ন লেখা আছে, এটাকে আমরা বলি হোম অ্যাপ্লিকেশন বাটন। এরপরে এখানে আছে কুইক অ্যাক্সেস বা টুল। এর উপরে যেটা, আমরা এটাকে আরো একটা কালার দিই, যে এখন যেটার উপরে আমি মার্কিং করতেছি এটা হচ্ছে কুইক অ্যাক্সেস বার টুল। আর একদম নিচে যেটা আছে এইখান থেকে, এটাকে বলা হয় টাস্ক বার বা স্ট্যাটাস বার। আর এই যে দাগটা এখান থেকে শুরু করে এই যে এই পর্যন্ত, যেটার ভিতরে আমার হচ্ছে বিভিন্ন এই যে কিছু দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের ওয়ার্ক স্পেস। তাহলে এটা হচ্ছে বেসিক বিষয়, যে ক্যাড এর ইন্ট্রোটা দেখতেছিলাম আমরা কোনটা কি। আচ্ছা, এখন স্যার বিষয়টা স্যার বিষয়টা আরেকবার যদি বলতেন, ওই যে রিবন থেকে যেখান থেকে শুরু করতেছেন ওটা স্যার আরো একবার একটু রিভিশন দিবেন প্লিজ। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, এখানে দেখেন আমি শুরুতে যেটা আপনাদেরকে দেখাচ্ছিলাম সেটা হচ্ছে আমাদের এইখানে হচ্ছে রিবন। এই যে দেখেন হোম লেখা, এর উপর থেকে আমি যখন একটা লাইন টেনে দেখাচ্ছি লাল, এটা দেখতে পাচ্ছেন, এইখান থেকে এসে এই যে পুরোটা আমার এই যে লালের ভিতরে আমি এই যে বাউন্ডারি মতো করে দিচ্ছি, এটাকে বলা হয় রিবন। রিবনের ভিতরে দেখেন অনেকগুলো অপশন আছে, আমি যদি একটু আপনাদেরকে দেখাই। রিবনের ভিতরে যে হোম দেখতে পাচ্ছেন, এরপরে ইনসার্টে ক্লিক করতে পারতেছি, অ্যানোটেট, প্যারামেট্রিক, ভিউ, ম্যানেজ, আউটপুট, অ্যাড সিন, কোলাবরেট, এক্সপ্রেস টুল, সিসারএফ। এই পুরোটা যে চেঞ্জ হচ্ছে, যেটা আমি এতক্ষণ ক্লিক করলাম, সবগুলোকে বলা হয় রিবন। আর রিবনের উপরে এই যে দেখেন ফাইল, এরপরে হচ্ছে আমি যখন ফাইলে ক্লিক করতেছি কিছু একটা আসতেছে। আচ্ছা, এর উপরে হচ্ছে যেটা আসতেছে এডিট, তারপর হচ্ছে ভিউ, ইনসার্ট, ফরম্যাট, টুল, ড্র, ডাইমেনশন, মডিফাই, প্যারামেট্রিক, উইন্ডো হেল্প, এক্সপ্রেস। এইগুলো হচ্ছে আমাদের সাধারণত মেনু বার, যেটাকে আমি আরেকটা কালারে মার্ক করে দিই। যেটা হচ্ছে মেনু বার, যেখান থেকে এটা হলো মেনু বার। আচ্ছা, এর উপরে দেখেন মেনু, যেটা গেল এটা হচ্ছে মেনু বার। এরপরে আমি যদি আরো একটা দেখাই, এর উপরে যে এ চিহ্ন লেখা আছে এই কর্নারে, এই যে কর্নারে, এটা হচ্ছে অ্যাপ্লিকেশন বাটন। আর এইখান থেকে যেটা এই যে উপরে যতটুকু আছে এটাকে বলা হয়ে থাকে কুইক অ্যাক্সেস বা টুল। তারপরে একদম নিচে যেটা আছে, এই যে এইখানে দেখেন এই যে মডেল থেকে শুরু করে এই যেটা, এইটাকে বলা হয়ে থাকে স্ট্যাটাস বার বা টাস্ক বার। আমরা কম্পিউটার যেরকম নিচে টাস্ক বার থাকে, এটা সেরকম কেউ টাস্ক বার বলেন, বেসিক্যালি স্ট্যাটাস বার বলা হয়ে থাকে। এই হচ্ছে আমাদের বেসিক যে credit। আর এইখান থেকে, যে এইখান থেকে শুরু করে এই যে এইখানে
যার ভিতরে আমরা এই যে বিভিন্ন ড্রয়িং রাখছি, এইটা হলো আমাদের ওয়ার্ক স্পেস, মানে আমরা এই জায়গায় যে ড্রয়িং গুলো করবো সব এর ভিতরে ড্রয়িং করব। আর উপরের এইগুলো হচ্ছে আমাদের টুলস, যেগুলোকে কাজে লাগিয়ে আমরা আমাদের ড্রয়িং গুলোকে খুব স্মুথলি করতে পারবো। এখন অটোক্যাড আর অটোক্যাড ইলেকট্রিক্যালের পার্থক্য দেখেন, এখানে রিবনের ভিতরে কিছু বিষয় আছে যে আপনি হোমের উপরে ইনসার্ট অ্যানোটেট প্যারামেট্রিক পাচ্ছেন, আর বাকিগুলো এখানে খুব একটা মানে স্বাভাবিক মনে হচ্ছে। বাট আমি যখন এখন অটোক্যাড ইলেকট্রিক্যালে চলে যাচ্ছি, এখন দেখেন এখানেও রিবন আছে, মেনু বার আছে, কুইক অ্যাক্সেস বাটন আছে, হোম অ্যাপ্লিকেশন বাটন আছে এবং স্ট্যাটাস বার আছে। এখানে বাম পাশে কিছু একটা আছে, আমি ধরে নেন এটা আপাতত আমি সরাই দিচ্ছি, সেম। এবার দেখেন এর এই যে রিবনে যেটা ছিলাম আমরা, হোমের পরে আছে প্রজেক্ট, প্রজেক্টের পরে স্কিমেটিক, স্কিমেটিকের ভিতরে দেখেন আবার আমার এখানে কি দেখতে পাচ্ছি আমরা, ওয়্যার, মাল্টিপল বাস, ওয়্যার নাম্বার, সোর্স ওয়্যার, ইডিট ওয়্যার, টিম ওয়্যার, মানে ওয়্যার সংক্রান্ত বেশ অনেকগুলো বেশ মানে বিষয়ের ভিতরে আছে। এরপর ল্যাডার আছে, এরপরে মানে যেটা হচ্ছে আমার ওয়্যার রিলেটেড বা ইলেকট্রিক্যাল রিলেটেড আমার যে ইনস্ট্রুমেন্ট গুলো দরকার সেটা আমরা এখানে পাচ্ছি। এছাড়াও আমরা এখানে আরো পাবো বিভিন্ন স্যাম্পল আমরা এখানে পাবো, কিন্তু আমরা যেটা জেনারেল ক্যাড ওইখানে আমরা পাবো না, আমরা এটা এখানে পাবো। আচ্ছা, এরপরে প্যানেল আছে, আমরা প্যানেল ডিজাইনের ক্ষেত্রে এখান থেকে ইউজ করতে পারি। এরপর হচ্ছে রিপোর্ট, ইম্পোর্ট, এক্সপোর্ট ডাটা, ইলেকট্রোমেকানিক্যাল কনভার্সন টুল, এই কয়েকটা এখানে আছে যেটা ওই ক্যাডে নাই। এরপরে যে অ্যাড, চেইন, কোলাবোরেট, এক্সপ্রেস টুল, ফিচার অ্যাপ, এটা ওখানে ছিল, এখানে হচ্ছে। এখানে যদি আপনি মেনু বারে দেখেন, তাহলে মেনু বারে দেখেন ফাইল, এডিট, ভিউ, ইনসার্ট, ফরম্যাট, টুল, ড্র, ডাইমেনশন, মডিফাই পর্যন্ত ঠিক আছে, প্যারামেট্রিক পর্যন্ত এখানে আছে, ওখানেও তাই। শুধু পার্থক্য প্রজেক্ট, কম্পোনেন্ট, ওয়্যার, প্যানেল লেআউট, এইটুকু। এরপরে উইন্ডো হেল্প এক্সপ্রেস ওখানেও আছে, আমি ওইখানে আবার নিয়ে যাচ্ছি একটু আপনাদের বোঝার স্বার্থে। এই যে এখানে দেখেন স্যার ফাইল, আসসালামু আলাইকুম। এডিট, ভিউ, ইনসার্ট, ফরম্যাট, টুল, ড্র, ডাইমেনশন, মডিফাই, প্যারামেট্রিক, উইন্ডো হেল্প এক্সপ্রেস। স্যার আচ্ছা, বলেন। স্যার আমরা তো এখন যে আমি এই যে অটোক্যাডটা অন করছি, এটা তো আছে সিভিলের মানে আন্ডার ওইখানে কাজ করতে, কিন্তু ইলেকট্রিক্যালে যেতে হলে কোথায় যাবো এটা প্রথমে? ইলেকট্রিক্যালের আরেকটা হচ্ছে আপনার মানে এই এটা হচ্ছে অটোক্যাড ইলেকট্রিক্যাল একটা আলাদা আপনি সফটওয়্যার প্রথমে তো। যেটা দেখাচ্ছিলেন। আচ্ছা, আপনি প্রথমে যেটা দেখেছি ওটা হচ্ছে জেনারেল ক্যাড, ওই ক্যাডে আপনি ইলেকট্রিক্যালের এই অপশন পাবেন না। এটা হচ্ছে ইলেকট্রিক্যাল অটোক্যাড, এটা আরেকটা সফটওয়্যার, হ্যাঁ, ঠিক আছে? এই সফটওয়্যার যদি আপনি ইলেকট্রিক্যালের দেখেন, আরেকটা সফটওয়্যার। জি জি, এটা ইলেকট্রিক্যাল অটোক্যাড, এই সফটওয়্যারটার নামই হচ্ছে ইলেকট্রিক্যাল অটোক্যাড। আমি আপনাকে একটু নিচে এই যে এখানে দেখেন অটোক্যাড ইলেকট্রিক্যাল লেখা আছে, এই যে এইখানে দেখেন আমি এই যে মার্ক করে দিচ্ছি অটোক্যাড ইলেকট্রিক্যাল, এই সফটওয়্যারটা হচ্ছে অটোক্যাড ইলেকট্রিক্যাল। আর আমি এর আগে যে সফটওয়্যারটা আপনাদেরকে দেখালাম সেটা হচ্ছে অটোক্যাড অ্যাড, যেটাকে আমরা সিভিলের জন্য ইউজ করি। এটা দেখেন ছোট অটোডেস্ক অটোক্যাড লেখা আছে, এটা হলো সিভিলের জন্য। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ঠিক একটু আছে স্যার। মিউট রাখেন, আমরা আরো কথা বলবো, আরো সুন্দর সুন্দর আলোচনা থাকবে ঠিক ইনশাআল্লাহ আছে, আপনাদের থ্যাংক সাথে। ইউ স্যার। আচ্ছা, তো এই দুইটা সফটওয়্যার, এখন কথা আমরা কোনটা ব্যবহার করব। আমরা অবভিয়াসলি ব্যবহার করব হচ্ছে অটোক্যাড ইলেকট্রিক্যাল, কারণ অটোক্যাড ইলেকট্রিক্যালে আমি যে ফিচারটা পাচ্ছি, এইখানে যে ওয়্যার পাচ্ছি, আমি এখান থেকে আইকন মেনুতে যদি যাই তাহলে আমি এখান থেকে আইকন এখানে নিয়ে আসতে পারবো। যে আইকন দিয়ে আমরা, যে আইকন দেখেন চলে আসছে, এখান থেকে আমার একটা ধরেন পুশ বাটন সুইচ নিব, আমি কিন্তু এখান থেকে খুব ইজিলি পুশ বাটন সুইচে ক্লিক করে আমি এখানে দেখেন কোথায় ইনসার্ট করব, ধরেন এটা একটা তার, এইখানে ইনসার্ট করবো, এই যে এখানে ইনসার্ট করে দিলাম। তো আমার এইটা এখানে খুব ইজিলি আমি এইটা কিন্তু এখান থেকে পারতেছি। বাট আমি যদি এই অটোক্যাড সাধারণ যেটা ছিল সিভিলের, এইখানে যে যদি এখন খুঁজি, কোথাও আমি এই সিম্বলটা পাবো না, আমাকে এই সিম্বলটা কিন্তু তৈরি করে নিতে হবে। এজন্য আমরা অটোক্যাড ইলেকট্রিক্যাল থেকে প্রিফেয়ার করি, যেটা আমাদের জন্য সুইটেবল। আচ্ছা, এখন দেখেন আমরা দুইটা সফটওয়্যার বেসিক দেখলাম, এখানে যা যা আছে ওই স্যার মেজরিটি এই আমরা কিন্তু সফটওয়্যার কি অটোক্যাড ফ্রিতে পাওয়া ইলেকট্রিক্যালও যাবে? পেয়েছি। হ্যাঁ, আমি সেমিনার শেষে আপনাদের কোশ্চেন গুলো সব অ্যান্সার দিই। হ্যাঁ, একটু কাইন্ডলি আমরা আগে একটু কিছু শিখি। হ্যাঁ, তারপরে আপনাদের যত মনের কোশ্চেন আছে ইনশাল্লাহ যত রাত হোক আমি অ্যান্সার দিয়ে তারপর শেষ করবো। আচ্ছা, এখন দেখেন এই দুইটা সফটওয়্যারের ভিতরে বেসিক পার্থক্য, এখানে যেগুলো ছিল এর মেজরিটি আমরা কিন্তু ওখানেও পাইছি। এখানে যে হোম ছিল, ইনসার্ট ছিল না, এখানে যে হোম ছিল এবং যে এখানে যে অপশন গুলো ছিল এগুলো আমরা এই অটোক্যাডের ভিতরেও পেয়েছি। আচ্ছা, এবার তাহলে আমরা এই দুটো বেসিক পার্থক্য বুঝলাম। এখন আমরা অটোক্যাডে কাজ করার সময় কি করব সেটা নিয়ে একটু কথা বলি। আপনারা যারা একেবারে নিউ ইউজার আছেন তাদের জন্য, আর যারা আগে থেকে একটু জানেন তাদের বিষয়টা একটু ভিন্ন। তো
আমরা যেই কাজটা শুরু করি একদম প্রথমে মাউস অটোক্যাডে কিভাবে ব্যবহার করবেন, মাউস অটোক্যাডে কি কাজ করে আমি সেই বিষয়টা নিয়ে কথা বলি একটু। দেখেন এটা হচ্ছে একটা মাউসের চিত্র আমরা রেখেছি, মাউসের মাঝে যে চাকা থাকে বা হুইল বলি আমরা সাধারণত। প্লিজ কাইন্ডলি স্ক্রিনে দাগাবেন না। থ্যাংক ইউ। আপনারা একটু ধৈর্য ধরে থাকেন। আচ্ছা দেখেন, তো এটার কাজ হচ্ছে দুইটা কাজে আমরা অটোক্যাড ইউজ করতে পারি এটাকে। একটা হচ্ছে প্যান এবং জুমের কাজ। তাহলে জুম জুম আমরা বুঝি যে কি জুম ইন জুম আউট, মানে কোনো একটা জিনিসকে বড় করে দেখা বা ছোট করে দেখা, এটা হচ্ছে জুম ইন বা আর হচ্ছে জুম আউট। তাহলে আমরা এটাকে কিভাবে জুম করব, আমি যদি আমার মাউসের থেকে জাস্ট এটা আমাদের চাকাটা সামনের দিকে একটু ঘোরাই, তাহলে দেখেন এই যে বড় হচ্ছে, জুম হচ্ছে, জুম ইন। আবার যদি আমি পিছন দিকে ঘুরাই দেখেন জুম আউট হচ্ছে। তাহলে এটা বোঝা গেল অটোক্যাডে মাউসের এই হুইলটা দিয়ে এই কাজটা করা যায়। আরেকটা কাজ করা যায় প্যানের কাজ। মানে প্যানটা কি জিনিস, প্যানটা হচ্ছে দেখেন আমার টোটাল স্ক্রিনে এরকম অনেকগুলো ডিজাইন আছে। এই ডিজাইন গুলোর ভিতরে আমি আমি সাপোজ ধরেন এখানে আপনাদেরকে দেখেন, সাপোজ আমার এখানে অনেকগুলো এমসিবি আছে, এমসিসিবি আছে, আমার হচ্ছে সিলেক্ট সুইচ আছে, ব্রেকার আছে, এখানে বিভিন্ন মিটার আছে। এখন আমি এই মিটারটাকে আমি খুব সুন্দর করে দেখতেছি যে কোথাও কোনো ভুল আছে কিনা বা কি। এই যে ডিজাইনটা আমি রিভিশন করতেছি, এখন আমি কি বারবারই করবো? দেখেন আমি জাস্ট এই চাকাটা চাপ দিয়ে ধরবো, চাপ দিয়ে ধরে রাখলে হাতের মতো আসবে, ছেড়ে দিলে কিন্তু অন্যরকম আসবে। ঠিক আছে, আমি যে চাপ দিয়ে ধরে হালকা করে আমি জাস্ট কার্সারটা ডানে বামে সরাচ্ছি, দেখেন আবার আমি এখান থেকে, তাহলে আমি এভাবে কিন্তু আমার যত বড় ডিজাইন থাকুক আমি এই যে উপর নিচে করে দেখতে পারতেছি। এটা হচ্ছে প্যানের কাজ। আশা করি প্যান এবং জুমের কাজটা বুঝছেন। আচ্ছা, ডান পাশে হচ্ছে শর্টকাট মেনু। রাইট বাটন ক্লিক করলে কিছু এখানে কাজ আমরা পাবো। আমরা লাস্ট যে কাজটা করছি সেখানে আমরা এখান থেকে এই রিসেন্ট ইনপুটটা পাবো। আমরা এখানেও প্যান আছে, এখানেও জুম আছে, আমরা এখান থেকে প্যানের কাজ জুমের কাজ করতে পারি। এরপরে হচ্ছে এখানে ফাইন্ড আছে, কাউন্ট আছে, এগুলো প্রত্যেকের স্পেসিফিক আলোচনার মানে বিস্তার আছে, আমরা এগুলো নিয়ে পরে কথা বলবো ইনশাল্লাহ। জাস্ট এটা শর্টকাট মেনুর কাজ করে। আচ্ছা, বাম পাশের বাটনটা কি কাজ করে? এটা কাজ করে সিলেক্ট অবজেক্ট এবং স্পেসিফাই লোকেশন। সিলেক্ট মানে বুঝি কোনো কিছুকে আমরা করলাম, বাট অবজেক্ট কি জিনিস? অবজেক্ট হচ্ছে অটোক্যাডে আমরা টোটাল এই স্ক্রিনে যা ড্রয়িং করব সেটাকে আমরা অবজেক্ট হিসেবে কাউন্ট করা হয়। তো এই সেই অবজেক্টটা মানে যেটা আঁকাবো সেটাকে আমরা সিলেক্ট করার জন্য এই বাম পাশের বাটনটা কাজ করবে। এবং স্পেসিফাই লোকেশন মানে কোন একটা এই অটোক্যাডে আমরা লোকেশন স্পেসিফিক করতে এটা ইউজ করবো। জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি, সাপোজ প্রথমে আমরা একটা লাইন আঁকানো শিখতেছি, লাইনের জন্য অটোক্যাড আমার কিবোর্ড থেকে এল বাটনটা লিখে একটা এন্টার প্রেস করব। করার পর এটা আমি কোথা থেকে শুরু করব? এই জায়গা দেখেন মাউসের বাম বাটন চাপ দিয়েছি, তাহলে আমার কি এই যে এখান থেকে শুরু হবে স্পেসিফিক লোকেশনটা কিন্তু আমি বাম পাশের বাটন দিয়েই করছি। Then আমি ধরেন কোথায় নিবো, এখানে ক্লিক করলাম, দেন শেষে ইন্টার লাইন হয়ে গেল। এখন এইটাকে আমি আবার সিলেক্ট করবো, তাহলে জাস্ট কার্সারটা এর উপরে নিয়ে বাম পাশের বাটনটা একটা চাপ দিলাম আর সিলেক্ট হয়ে গেল। তাহলে মাউসের ব্যবহার আশা করি বুঝতে পারছেন এই মাউসের ব্যবহারটা কি। এরপর কিবোর্ডের ব্যবহার আছে। কিবোর্ডে এই যে F1 থেকে F12 পর্যন্ত যে বাটন আছে এটাকে আমরা ফাংশনাল বাটন বলে থাকি। এগুলো দিয়ে আমরা বিভিন্ন কমান্ডের কাজগুলো এখান থেকে করতে পারি। আর এখানে একটা বাটন আছে ESC বা এসকেপ বাটন, এটা আমাদের কাজ হয় যে আমরা ভুল করে কোনো কমান্ড নিলাম, আমরা ওখান থেকে ব্যাক করবো। সাপোজ ধরেন আমি এখানে জে লিখে ফেলাইছি, এখন এটাকে আমি ব্যাকে আসতে ব্যাক স্পেস চাপলে কিন্তু কাজ হচ্ছে না। আমি এখন এসকেপ বাটনটা চাপ দিব, দেখেন স্বাভাবিক হয়ে গেছে। তাহলে এটা গেল আমার স্বাভাবিক। আচ্ছা, এরপরের আমরা অপশনে আসি। এরপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে অটোক্যাডে আমরা এই যে বললাম যে আমরা এল লিখে ইন্টার, এটা হলো বলা হয় কমান্ড। অটোক্যাডে কখন আমি কাজ করতেছি আমার কখন কমান্ডে আছে না আছে প্রথম দিকে এটা বুঝতে একটু অসুবিধা হতে পারে। সেজন্য আমরা সর্বপ্রথম আমার এই যে স্ক্রিনে যেটা নাড়াচাড়া করলাম করতেছি এখন, এটাকে বলা হয় কার্সর, সবাই জানেন আশা করি। কার্সর দেখেন কেমন, আমার নর্মাল কন্ডিশন মানে স্বাভাবিক অবস্থায়, নর্মাল বলতে আমরা স্বাভাবিক বুঝি, স্বাভাবিক অবস্থায় এরকম একটা কোনো বক্স থাকবে এবং চারদিকে চারটে কি থাকবে, লাইন থাকবে। এই চারদিকে চারটা লাইন যখন থাকবে তখন আমার বলবো স্বাভাবিক আছে। এরপরে যদি আমি যখন কোনো কমান্ড দিব তখন আমার এটা কমান্ড কন্ডিশনে কেমন হবে, এরকম প্লাস আকার ধারণ করবে, অথবা এরকম এইটা হয়ে এরকম কোনো বক্স ধারণ করবে। তো আমি ওই যে এই দেখেন লিঙ্কটা লিখে এখন দেখেন এটা কি, এখন এই যে প্লাসের আকার ধারণ করছে এটা আর এটা same। তো এটা ক্ষেত্র বিশেষ, কখনো কখনো এরকম হবে, কখনো আমি সাপোজ অন্য আর একটা কমান্ড দিচ্ছি, এখন দেখেন এই যে আমার হচ্ছে এইটার কোনো বক্সের মতো হয়েছে। এটা আমার ক্ষেত্র বিশেষ, বিভিন্ন সময় বিভিন্নটা হতে পারে। আচ্ছা, তাহলে এ পর্যন্ত বুঝতে আশা করি অসুবিধা হয়। এখন আমরা যে লাইন আঁকানো বলছিলাম সেই লাইনটা আমরা আরো একবার আঁকাচ্ছি। লাইনটা আঁকানোর জন্য আমরা সর্বপ্রথম এল ইন্টার, স্পেসিফিক ফার্স্ট পয়েন্ট আমরা কোন জায়গা থেকে শুরু করবো, এখান থেকে
এখানে ক্লিক করলাম। এখন আমরা লাইনটা কি শেষ করব? যদি শেষ করতে চান তাহলে কি করবেন, ইন্টার। আমি চাচ্ছি আরেকটু বর্ধিত করবো, তাহলে আমি সামনে আরেকবার ক্লিক করলাম। এভাবে আমি যতক্ষণ না ইন্টার না চাপ দেবো ততক্ষণ আমি লাইনটাকে বর্ধিত করতে পারবো। সাপোজ আমি এবার এখান থেকে ক্লিক করলাম, এরপরে ধরেন এখানে, এরপরে আবার এই যে সোজা সাপোজ দেন এখন আমি ইন্টার প্রেস করলাম, তাহলে আমার এটা হয়ে গেল। এটা হচ্ছে আমাদের লাইন। আচ্ছা, এই লাইন আরো একভাবে আঁকানো যায়, সেটা হচ্ছে আমাদের এই যে রিবনে লাইন আছে, এখানে আপনি যদি ক্লিক করেন তাহলে এল ইন্টারটা দেওয়া লাগবে না। তখন আপনাকে ফার্স্ট পয়েন্ট, দেন সেকেন্ড পয়েন্ট, এরপর আপনি বর্ধিত করলেন, দেন ইন্টার। ইঞ্জিনিয়ার সোহেল রানা স্যার সম্ভবত হ্যান্ড রাইজ করছেন। ইঞ্জিনিয়ার সোহেল রানা স্যার, আপনি কিছু বলবেন? না 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 আচ্ছা, দিতে পাওয়া যাবে। জি জি, আমরা কথা বলবো একটু। আর একটু আমরা আগে মানে কিছুটা শিখি, তারপরে সফটওয়্যার সংক্রান্ত বা যা ওদের প্রশ্নের অ্যান্সার আপনার পেয়ে যাবেন ইনশাল্লাহ। যেহেতু একটা ফ্রি সেমিনার, আমাদের দেশে অনেকের ভুল ধারণা যে সেমিনার মানেই শুধু মনে হয় কোর্স করো বা এই টাইপের অ্যাড বিজ্ঞাপন। না, আমরা সেমিনারে তো অনেক কিছু শেখা যায়, আমরা সেই বিষয়টা নিয়ে কাজ করতেছি ইনশাল্লাহ, আপনাদের অ্যান্সার দিব একটু। আচ্ছা, তাহলে আমরা এটা লাইন আঁকাইলাম। এখন এছাড়াও আমরা এখন কি করব, এখন দেখি পলি লাইন আঁকাতে চাই, তাহলে পলি লাইন পিএল, পলি লাইন আমরা পিএল লিখে ইন্টার। তিনটা ফার্স্ট পয়েন্ট, এরপরে আমি কি করলাম, লাইনের লাইনের মতো সেম। আচ্ছা, লাইনের মতো দেখেন সেম আঁকাইছি। এখন এটা পলি লাইন, তাহলে কথা হলো লাইন এবং পলি লাইনের পার্থক্যটা কোথায়? এটা হচ্ছে একটা, এই যে লাইন দিয়েও আপনি লাইন আঁকালেন, পলি লাইন দিয়েও লাইন আঁকালেন, একই তো দেখতে, দুইজনের পার্থক্যটা কি? দেখেন লাইনটা যখন আমরা এই যে প্রতিবার যে একবার করে ক্লিক করছি ততটা ইন্ডিভিজুয়াল লাইনে পরিণত হয়েছে। কিভাবে? এই লাইনটাতে আমি এখানে সিলেক্ট করলাম, দেখেন আমি এই জায়গাতে একটা ক্লিক করছিলাম, সেজন্য একটা আলাদা হয়েছে। আমি দেখেন এখন এইখানে ক্লিক করতেছি, দেখেন এটা একটা আলাদা লাইন। বাট আমি পলি লাইনটা যদি এই জায়গায় সিলেক্ট করি, দেখেন পুরোটা হচ্ছে, দেখবেন লাইনটা হচ্ছে যতবার ক্লিক করবেন ততটা ইন্ডিভিজুয়াল লাইনে পরিণত হয়, আর পলি লাইন হচ্ছে টোটালটা মিলাই একটা লাইনে পরিণত হয়। এই হচ্ছে লাইন এবং পলি লাইনের পার্থক্য। আপনি যদি এই পলি লাইনটা মানে কমান্ড ছাড়াও আঁকাইতে চান, তাহলে এই যে এখানে পলি লাইন আছে, এখানে ক্লিক করে দেন আপনি পলি লাইনটা আঁকাইতে পারবেন। এখন কথা হলো, এক্সপার্টরা কখনো এই রিবন থেকে বারবার নিয়ে আসে না, এটাতে অনেক সময় যায়, এবং ইভেন অনেক সময় পরীক্ষার সময় বা কোনো ইন্টারভিউতে গেলে হয়তো যদি এক্সপার্ট কেউ থাকে, তাহলে অনেক সময় দেখা যাচ্ছে আপনার কাছে মানে রিবন থেকে আপনাকে ব্যবহার করার সুযোগ দিচ্ছে না। তখন আপনি কি করবেন? এই জন্য সবসময় আমরা প্রিফার করি কমান্ড দিয়ে শেখার জন্য, এটা হচ্ছে বেস্ট ওয়ে। আচ্ছা, এরপরে এরকম ভাবে আমরা হচ্ছে ডিজাইন গুলো করব। এখন আমরা একটু অটোক্যাডে সাপোজ ইসে চলে যাই। আহ, আমরা যদি দেখি জেনারেল ক্যাড থেকে অটোক্যাড ইলেকট্রিক্যাল, তো ইলেকট্রিক্যালে যখন আসবেন তখন দেখেন ওইখানে আপনি সেম ভাবে যে লাইন এখান থেকে নিয়ে করতে পারবেন, বা এল ইন্টার, মানে কমান্ড এজ লাইক সেম কাজ করবে। এখানে পলি লাইন পিএল ইন্টার, পিএল লিখে আমরা ইন্টার দিলাম, তো এখানে এই যে পলি লাইন আমরা আঁকাইতে পারতেছি। এই যে সিলেক্ট করে দেখেন এটা পুরোটা একটা, আর এটা যখন এই লাইন থেকে আপনি যত ইন্ডিভিজুয়াল দিচ্ছেন, মানে দুইটাতে কিন্তু কমান্ড নিয়ে কোনো পার্থক্য নাই, সবই সেম কমান্ড। আমরা এখান থেকে যে কমান্ড দেই সেটা দিয়ে আমরা কি করতে পারবো, আঁকাইতে পারবো। আচ্ছা, এখন দেখেন আমরা সাধারণত এই অটোক্যাড দিয়ে আমরা কি কি আঁকাবো? জি জি, আমি সেটা আপনারটা দিয়ে ডাবল আওয়াজ আসতেছিল, আমি একটু অটোক্যাডে আমরা কি কি ডিজাইন করতে পারবো সেটা নিয়ে কথা বলি। তাহলে অটোক্যাড আমরা যে কাজটা করতে পারবো এসএলডি। তাহলে এসএলডি কি? সিঙ্গেল লাইন ডায়াগ্রাম, যেটা আমি শুরুতে দেখিয়েছিলাম আপনাদের। তারপরে দেখুন 11 কেবি ওভারহেড লাইন থেকে শুরু করে একটা ফ্যাক্টরির আমাদের কোন জায়গায় কি হবে। Suppose আমার হচ্ছে 11 কেবি ওভারহেড লাইন থেকে আসলে আমরা প্রথমে কি দেখি, ড্রপ আউট ফিউজ। এই ড্রপ আউট ফিউজের সাইজটা কত হবে, এটা একটা ক্যালকুলেশন আছে। Then আমরা হচ্ছে এখানে এইচটি সুইচ গিয়ার, এইচটি সুইচ গিয়ারে কখন বিসিবি বসবে, কখন এলবিএস বসবে, এটার এই বিষয়টা। এরপর হচ্ছে ট্রান্সফরমার। এখন এখানে আমরা আপনারা সাধারণত দেখেন যে কোথাও হচ্ছে
আহ, 250 ট্রান্সফরমার আছে, কোথাও 500, কোথাও 1250, কোথাও 1 MVA ট্রান্সফরমার আছে, কোথাও 3 MVA ট্রান্সফরমার আছে। এই ট্রান্সফরমার সাইজটা কখন মানে কোথায় কি সাইজের হবে এটা আমরা কিভাবে বুঝবো? এটা একটা ক্যালকুলেশন আছে। এরপর আমরা হচ্ছে সার্কিট ব্রেকার, তাহলে এই সার্কিট ব্রেকারটা কিভাবে সিলেকশন করব? এটা হচ্ছে কত এম্পিয়ারের সার্কিট ব্রেকার নিতে হবে। এরপর হচ্ছে বাসবার থাকে, এই বাসবারটার সাইজ কতটুকু হবে? এই বা একটা বাসবারের সাইজ আমার কাছে আছে, তাহলে এটা কতটুকু কারেন্ট বহন করতে পারবে? এগুলো ক্যালকুলেশন, বাট আমরা ডিজাইন পূর্ণাঙ্গ ডিজাইনটা আমার। এরপর এখানে পিএফআই থাকে, পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট, আমার কত কেভিএ এর আমার হচ্ছে পিএফআই দরকার। এইভাবে আমাদের এই টোটালটা এখানে একটা মানে পুরো ফ্যাক্টরির, এটা একটা ফ্যাক্টরির আমি দেখাচ্ছি। এখানে জেনারেটর থাকলে যদি আপনার বিকল্প সোর্স থাকে তাহলে সেটা দিয়ে আমরা টোটালটাকে, আমরা হচ্ছে এখানে কোন সোর্সে কি ইউজ করব, এবং হচ্ছে এই টোটালটা ডিজাইন কিন্তু আমরা অটোক্যাডে করব। এখন আপনি ডিজাইন করলেন, ক্যালকুলেশন করতে পারলেন না, তাহলে কি হবে? এই ডিজাইন শুধু করলে হবে না, আপনাকে ক্যালকুলেশনও করতে হবে। ক্যালকুলেশনটা আপনি কিভাবে করবেন? Suppose আমি এখানে এই জন্য আপনাদের জন্য সার্কিট ব্রেকারের ক্যালকুলেশনটা একটু দেখাই। আচ্ছা, সার্কিট ব্রেকারের ক্যালকুলেশন করতে হলে সর্বপ্রথম আপনাকে যে কাজটা করতে হবে, একটা লোড জানতে হবে, এবং ওই লোডের রেসপেক্ট আপনাকে কারেন্ট বের করা জানতে হবে। তো আমরা যে ফর্মুলা জানি, আমরা সাধারণত জানি পি সমান সমান ভিআই কস থিটা ফর থ্রি ফেজ, বাট সিঙ্গেল ফেজ যদি হয় তাহলে হচ্ছে আপনার অনলি ভিআই কস থিটা। আচ্ছা, এই ভি হচ্ছে ভোল্টেজ, আই হচ্ছে কারেন্ট, পিটি হচ্ছে পাওয়ার, আর কস থিটা হচ্ছে পাওয়ার ফ্যাক্টর। এটার মিনিংটা হচ্ছে এটা। এখন আপনার লোড জানতে হবে, সাপোজ আপনার কাছে লোড আছে কত সেটা, তাহলে সেই লোড যদি আপনার কাছে ধরেন একটা লোড আছে 2 কিলোওয়াট, তাহলে 2 কিলোওয়াটের জন্য কত এম্পিয়ার কারেন্ট যায় সেটা বের করতে হবে। তাহলে আমরা জানি, আমরা এই যে সূত্রটা আমরা এখানে একটু লিখছি, E সমান সমান √3 VI cos θ। এখন এই জায়গা থেকে আই এর মান বের করতে হবে, তাহলে আমার কারেন্ট লাগবে, যে তোমার এম্পিয়ারে থাকে, তাহলে আই সমান সমান আমি এই যে √3 আর cos θ এখানে গুণ আকার আছে, এপাশে গেলে ভাগ হয়, তাহলে এরকম হয় যে P/√3 V cos θ। টোটালটা ঠিক আপনার কাছে এমনটা হবে। আচ্ছা, তো এখান থেকে আপনি এবার কারেন্ট বের করবেন, তাহলে আপনার লোড যাই কয় কিলোওয়াট ধরবেন। সাপোজ আপনি 90 কিলোওয়াট জন্য বের করতেছি, তাহলে এখানে ধরেন 90 কিলোওয়াট, এখানে √3 দিবেন, দিয়ে এখানে ক্যালকুলেশন করবেন। এভাবে করে আপনি বাইর করতে আপনার জন্য একটা সময় সাপেক্ষ বিষয়। এখন আমরা চাকরির ক্ষেত্রে বা দেখেন, আমরা অনেক সময় একই সাথে চাকরি করতে, কারোর চাকরি দ্রুত চলে যাচ্ছে আর একজন দীর্ঘদিন যাবত চাকরি করতেছে। এখানে হচ্ছে স্মার্ট স্কিল থাকতে হবে আপনাকে, আপনার স্কিলটাকে স্মার্ট ওয়েতে প্রেজেন্টেশন করতে হবে। আপনি এভাবে একটা ক্যালকুলেশন করে একটা ড্রয়িং করবেন, 3 দিন লাগবে, আর আমি শর্টকাটে এটা মাত্র একদিনে করে দিতে পারবো, তাহলে অবশ্যই কাজটা আমাকেই দিবে বা আমাকে প্রিপেয়ার করবে। সেই জায়গাটা দেখেন, আপনি যদি শর্টকাটে কোনো আপনার কাছে কিলোওয়াট থাকে এবং সেটা থেকে কারেন্ট বের করতে চান, তাহলে আপনি কি করবেন, ওই কিলোওয়াটের সাথে 1.8 গুণ করবেন। কোন ক্ষেত্রে? থ্রি ফেজ। যদি আপনার কাছে 3 ফেজ লাইন এবং বলে দেয় যে আমার সাপোজ 90 কিলোওয়াট আছে, জাস্ট এই 90 কিলোওয়াটের সাথে 1.8 গুণ করবেন, দেখবেন এই যে 162 এম্পিয়ার। এটা করতে এখন আপনার কি সময়, মানে অনেক লাগতেছে? খুব ইজিলি পারতেছেন, বাট এভাবে করতে সময় লাগবে। আর যদি সিঙ্গেল পেজ হয়, কিলোওয়াটের সাথে 5.68 গুণ করলে আপনি টোটাল এম্পিয়ার পেয়ে যাবেন। যখন আপনি কারেন্ট পাচ্ছেন যে আমার টোটাল এই লোডের রেসপেক্টে এই পরিমাণ কারেন্ট আছে, তখন আপনি এবার ব্রেকারের সাইজটা নির্ণয় করতে পারবেন। আচ্ছা, আমি এটাকে একটু মুছে দিই। এখন দেখেন, আমি মানে এখন যদি আপনাকে যে কোনো লোড বলা হয় এবং যদি বলা হয় যে এটার জন্য কি পরিমাণ কারেন্ট যাবে, আপনি কিন্তু খুব ইজিলি শর্টকাট মেথড দিয়ে আপনি সেটা করতে পারবেন। এখন দেখেন, এখানে একটা লোড আমি বললাম এটা 3 ফেজ, এখানে 20 কিলোওয়াট, কারেন্ট কত হবে? তাহলে আপনি এই যে 20 এর সাথে 1.8 গুণ করেন, করলে কি 36 এম্পিয়ার চলে আসতেছে এখানে। আচ্ছা, এখন আমরা একটা ব্রেকার সাইজ নির্ণয় করবো। তাহলে সাপোজ ধরে নিচ্ছি এটা একটা আমার সার্কিট ব্রেকার, একটা লোড আপনি জুম করে নেবেন বা ধরে নেবেন, সেই লোডের রেসপেক্টে আমি সাপোজ এটা বের করবো। তাহলে এক্ষেত্রে আপনি যে কাজটা করতে হবে, আমার টোটাল লোড কারেন্টের সাথে সেফটি ফ্যাক্টর গুণ করতে হয়। টোটাল লোড, আমি টোটাল লোড কারেন্ট যেটাকে আমি সংক্ষেপে আইএল বলতেছি, এর সাথে কি করব, সেফটি ফ্যাক্টর গুণ করতে হবে।
আমি সংক্ষেপে এসএফ লিখতেছি, যে সেফটি ফ্যাক্টর। এখানে সেফটি ফ্যাক্টরটা আবার কি জিনিস? আমি এখানে সিবি সমান সার্কিট ব্রেকার, সংক্ষেপে সিবি ইকুয়াল, তাহলে এই যেটা আমরা একটু আগে বের করলাম ওইটা লোড কারেন্ট। এখন এই সেফটি ফ্যাক্টরটা কি? সেফটি ফ্যাক্টরটা দেখেন, এটা আমরা যখন ডিজাইন করব আমাদের ইচ্ছা মতো ডিজাইন করলে হবে না, এটা আমরা কোনো একটা গাইডলাইনকে ফলো করে ডিজাইন করতে হবে। তাহলে একটা গাইডলাইনকে যখন ফলো করে ডিজাইন করবেন তখন অবশ্যই তাদের কিছু স্ট্যান্ডার্ড রুলস আছে। তো সেটা হচ্ছে, যদি আপনি বিএনবিসি কে দেখেন তাহলে 1.65 হচ্ছে সেফটি ফ্যাক্টর লোড কারেন্টের সাথে। আর যদি এনএফ বা আরইসি দেখেন বা এনইসি দেখেন তাহলে সেক্ষেত্রে 1. কিভাবে আপনার সেফটি ফ্যাক্টর। আর লোকাল যেটা আছে এটা 1.25, বাট এটা আমরা অ্যাপ্লাই করব না, কারণ তো এটা কোনো স্ট্যান্ডার্ড ওইভাবে পড়ে না, এবং এটাকে কোনো অডিটে বা কোনো ইসে যদি আপনি এই রিপোর্টটা সাবমিট করেন তাহলে এটাকে অ্যাকসেপ্ট করতে চায় না। আমাদের দেশে বেশি প্র্যাকটিস হচ্ছে এনএফপিএ তে এই যে 1.25। তাহলে আপনি এখানে সাপোজ যদি আপনি মানে এনএফপি দিয়ে করেন, আমি এখানে সাপোজ আমাদের এখানে এক্সাম্পল রাখছি, ধরেন 139 এম্পিয়ার কোন একটা আমার লোড কারেন্ট বাইর হলো, তাহলে আমি যদি বিএনবিসি যদি যাই তাহলে 1.65 গুণ করবো, তাহলে এটা দেখা যাচ্ছে আমার 229 এম্পিয়ার আসতেছে সাপোজ। এখন এই 229 এম্পিয়ারের কি ব্রেকার দিব না? এখন বাজারে কি ওই রেটিং এর ব্রেকার পাওয়া যায় কিনা? তাহলে 229 কোনো রেটিং পাওয়া যাবে না, তাহলে এর পরে যে সাইজটা আছে আমার সেই সাইজটা নিতে হবে, কিন্তু কোনোভাবেই এর নিচে আসা যাবে না। আপনি যদি এটা এনএফপি দেন তাহলে 1.25 দিয়ে 173 এম্পিয়ার, দেখেন ব্রেকারে সাইজটা কিন্তু কমে আসতেছে। তো আমরা এইটার মানে 173 পাওয়া যায় না, এরপরে যেটা পাওয়া যায় তাহলে আমরা সেই রেটিংটা দিব। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা লোকাল যেটা আছে এটা আমরা অ্যাপ্লাই করবো না, বেসিক্যালি এটা হচ্ছে সার্কিট ব্রেকার রেটিং এর মানে পদ্ধতি, এবং এটা হচ্ছে আমরা এই গাইডলাইন আলোকে যদি করি তাহলে আমরা এটা অডিট বলেন যে কোনো জায়গাতে আমরা কি এটাই হতে পারবো। এবং ইঞ্জিনিয়ারের কথা হচ্ছে রেফারেন্স। আপনি আপনার ইচ্ছা মতো বললেন যে এটা করবো আর হয়ে যাবে না, আপনাকে অবশ্যই রেফারেন্স দিতে হবে যে আসলে আমরা এই জিনিসটা এই জায়গা থেকে পেয়েছি, এটা হচ্ছে আমাদের বেসিক বিষয়। আচ্ছা, এখন হচ্ছে আমরা আবারও ডিজাইনে ফিরে যাই। আমরা ডিজাইনটা করবো তার আগে একটা বিষয় বলে রাখি, আমাদের অ্যাডভান্টেজ ইঞ্জিনিয়ারিং লিমিটেড এই যে আজকে সেমিনার আয়োজন করছে আপনাদের জন্য। আমাদের একটা কোর্স লঞ্চ হচ্ছে, সেটা হচ্ছে অটোক্যাড ইলেকট্রিক্যাল। এই কোর্সের ক্ষেত্রে আমাদের রেগুলার কোর্স ফি হচ্ছে 7,500 টাকা। তো যারা এই সেমিনার চলা অবস্থায় ভর্তি হবেন তাদের জন্য শুধুমাত্র স্পেশাল ডিসকাউন্টে মাত্র 4,500 টাকায় ভর্তি হতে পারবেন। তো আপনারা যারা ভর্তি হতে ইচ্ছুক বক্সে আপনাদের নাম্বার গুলো সেন্ড করতে পারেন। আমরা ভর্তি প্রসেস এবং মেথড চ্যাট বক্সে একটু পরে দিয়ে দিচ্ছি। আচ্ছা, এখন আমরা যেটা বলছিলাম, তাহলে আমরা এইভাবে এখান স্যার থেকে যেটা বললেন কথাটা কাটা কাটা আসছে একটু। আচ্ছা, আমি যেটা বলেছি সেটা হচ্ছে যে অ্যাডভান্টেজ এর এই যে অটোক্যাড ইলেকট্রিক্যাল একটা কোর্স আছে, যেটা কোর্স ফি হচ্ছে 7,500 টাকা। তো যারা আজকে সেমিনার চলাকালীন অবস্থায় ভর্তি হবেন শুধুমাত্র তারা 4,500 টাকায় ভর্তি হতে পারবেন। যারা ভর্তি হতে ইচ্ছুক তারা হচ্ছে চ্যাট বক্সে আমরা মেথড দিয়ে দিচ্ছি, আপনারা এখানে ভর্তি হতে পারবেন। আচ্ছা, আর যারা এছাড়াও কোর্সের ব্যাপারে ইন্টারেস্টেড এবং মানে বিস্তারিত পরেও জানতে চান তাদের হচ্ছে চ্যাট বক্সে নাম্বার দিয়ে রাখতে পারেন। আমরা এখনই আপনার চ্যাট বক্সে ভর্তির প্রসেসটা দিয়ে দিচ্ছি, এবং যারা ইন্টারেস্টেড তারা নাম্বার দিতে পারেন। আমরা এবার মূল আলোচনা আবার চলে যাই। আমরা এসএলডি বলেছিলাম, এরপর আসেন ইএলডি। যেহেতু আমরা এসএলডি নিয়ে কথা বলছিলাম, এরপর হচ্ছে ইএলডি। ইএলডি কি জিনিস? ইলেকট্রিক্যাল লেআউট ডায়াগ্রাম। সাপোজ আপনি একটা বিল্ডিং এর, যে একটু আগে দেখাছিলাম, বিল্ডিং এর টোটালটাতে আমরা যে ইলেকট্রিক্যাল কোথায় ফ্যান বসবে, কোথায় হচ্ছে আমার লাইট বসবে, তারপর হচ্ছে একটা ফ্যান থেকে আরেকটা ফ্যানের ডিস্টেন্স কত হবে, লাইট হাইট কত হবে, ফ্যানটার হাইট কত হবে, এসডিবি টা বসবে কোথায়, আমার এসিটা কোথায় বসবে, এক্সস্ট ফ্যান কোথায় বসানো দরকার, এই টোটাল যে বিষয়টা থাকে এটা হচ্ছে ইলেকট্রিক্যাল লেআউট ডায়াগ্রাম। এক্ষেত্রে বিএনবিসি বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড রুলস কি বলছে সেটাকে আমাদেরকে এখানে ফলো করা হয়। এছাড়াও বিএনবিসি ছাড়াও এনএফপি আছে, আমরা বেসিক্যালি বিএনবিসি বাংলাদেশের যেহেতু আমরা এটা ফলো করি। স্ক্রিনে কাইন্ডলি দাগাবেন না, একটু শুনতে থাকুন। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের এলডি টা যেটা বলছিলাম, এটা হচ্ছে ডিজাইন করা হয় এই ইলেকট্রিক্যাল ক্যাডে। পরে হচ্ছে এলপিএস ডিজাইন, যেটা এরকম শেড বিল্ডিং হতে পারে অথবা আরসিসি বিল্ডিং হতে পারে। সেই বিল্ডিং এর ক্ষেত্রে লাইটনিং প্রোটেকশন সিস্টেম, যে অতিরিক্ত বজ্রপাতের হাত থেকে আমরা আমাদের ফ্যাক্টরি এবং স্থাপনাকে নিরাপদ রাখার জন্য এই এলপিএস ডিজাইন করে থাকি, এই এলপিএস ডিজাইন। এরপরে আমরা যেটা করি সেটা হচ্ছে বিবিটি, বাঁশবার ট্র্যাকিং সিস্টেম। এখন এমজি সেক্টর বিশেষ করে গার্মেন্টসে দেখবেন যে তারের পরিবর্তে আমরা সাধারণত এই বিবিটি ইউজ করি, বাঁশবার ট্র্যাকিং সিস্টেম, যে বাঁশবার দিয়ে আমরা এই টোটালটা ইউজ করি। এটা ভোল্টেজ রেগুলেশন ভালো, এটা ব্যবহার করা হয়। আচ্ছা, এটাও আমরা অটোক্যাডে ডিজাইন করি। এই বিষয়গুলো টোটাল, এছাড়াও আমরা 3D আইসোমেট্রিক 3D এগুলো ডিজাইন করে থাকি। আচ্ছা, কি করে
এরপর আমরা বিভিন্ন কন্ট্রোল সার্কিট, এখানে দেখেন এটা একটা কানেক্টর, এরপরে পিএলসি, তারপরে যে এরকম হচ্ছে আমাদের মোটর কন্ট্রোলিং সার্কিট, ইলেকট্রিক্যাল যে সার্কিট গুলো আপনারা ফ্যাক্টরিতে বিভিন্ন সার্কিট দেখে থাকেন, এই ডিজাইন গুলো আমরা এখানে করে থাকি। আমরা এরকম একটা ডিজাইন একটু পরেই করব। আচ্ছা, তো এই যে ডিজাইন গুলো করব, এই ডিজাইন গুলো করার সময় এনএফপি আছে, আইইসি আছে, এইগুলোকে ফলো করে করে আমরা শিখবো। আমরা তার আগে একটু আপনাদেরকে কোর্স মডিউলটা দেখাই, যে আমাদের কোর্স মডিউলটা। তারপর হচ্ছে এখানে হচ্ছে আমাদের কোর্স মডিউলটা আছে একেবারে বেসিক, আপনার হচ্ছে অটোক্যাড কি শুরু করে মাউস কিভাবে ব্যবহার করবেন, এই জায়গা থেকে আমাদের বেসিক্যালি শুরু হয়। একটা ফাইল কিভাবে ওপেন করবেন, আহ, আপনাদেরকে হোয়াটসঅ্যাপ নাম্বার শেয়ার করলে আমরা আমাদের কোর্স মডিউলটি আপনাদের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিব ইনশাল্লাহ। এরপরে হচ্ছে আমরা এসএলডি, ইএলডি, এলপিএস, বিবিটি, অটোক্যাড 2D, অটোক্যাড 3D, তারপরে একটা সাবস্টেশন 11 কেভি, একবার টোটালটা কোথা থেকে কিভাবে এটা ডিজাইন করবেন পুরোটাই আপনারা হচ্ছে এখানে পাবেন। আচ্ছা, এরপরে হচ্ছে আহ, আমরা কন্ট্রোলিং সার্কিট, বিভিন্ন কন্ট্রোলিং সার্কিট গুলো কিভাবে তৈরি করতে হয়, সেগুলোকে আমরা এখানে টোটালটা আপনাদেরকে শেখানো হবে। যেমন এখানে কয়েকটা সার্কিটের কথা বলা হয়েছে, স্ট্যাবিলিটি, রিভার্স ফরওয়ার্ড, এই টাইপের, এবং আইসোমেট্রিক 3D, এরকম একটা ডিজাইন আপনারা এই কোর্স শেষে নিজেরাই করতে পারবেন। আচ্ছা, তো এখন আপনাদের একটু কোশ্চেন নেই, তারপরে আমরা আবারও হচ্ছে পরে আজকে আমরা বেসিক্যালি কয়েকটা কোশ্চেন নিয়ে আমরা হচ্ছে কন্ট্রোলিং সার্কিটটা ডিজাইন করব। জি, আপনাদের আমরা প্রথমে কয়েকটা কোশ্চেন নেই, কোশ্চেন করতে পারেন, হ্যান্ড রাইজ করতে পারেন। তাহলে আমরা এখন আরেকটু হচ্ছে ডিজাইন করি, তারপরে আবারও শেষে আপনাদের কোশ্চেন, যাদের কোশ্চেন থাকে তাদের কোশ্চেন করে নিব ইনশাআল্লাহ। আচ্ছা, সাপোজ আমরা একটা ডিজাইন করতেছি। ডিজাইনের ক্ষেত্রে আমরা এই যে যেটা দেখতেছেন, এই যে একটা বক্স টাইপের, এটা হলো টেমপ্লেট বলা হয়। এই টেমপ্লেট বিভিন্ন টাইপের হয়, আমরা এই টেমপ্লেট গুলো নিব, কিভাবে নিতে হয়, এই টেমপ্লেট চেঞ্জ করা, এগুলো দেখবো। তো আমরা প্রথমে, আমরা যেহেতু অটোক্যাড ইলেকট্রিক্যালে আছে এই মুহূর্তে, আশা করি কারো দেখতে অসুবিধা হচ্ছে না। আমরা যেহেতু অটোক্যাড ইলেকট্রিক্যালে আছি, আমরা এখন প্রথমে ওয়্যার নিব। এখানে এই যে ওয়্যার আছে দেখেন, এই ওয়্যারে যদি ক্লিক করেন তাহলে এখানে আমাদের এটা ওয়্যারটা চলে আসবে। এই যে কার্সর চেঞ্জ হয়েছে, এখন আমি এই যে ফার্স্ট ক্লিক করলাম, ওয়্যারটা শুরু হবে। আপনি ওয়্যারটা সাপোজ এই যে ব্যাকআপ তাড়া করে যে ইচ্ছা ভাবে আপনি নিতে পারেন। সাপোজ এই যে আমি এই পর্যন্ত নিয়ে শেষ করলাম। এখন এই ওয়্যারের পরে এখন আপনি চাচ্ছেন এইখানে একটা, সাপোজ হচ্ছে একটা রিলে দিয়ে আপনি ডল স্ট্যাটার একটা সার্কিট বানাবেন। তো এটা অনেক বড়, আমি এই জন্য ছোট একটা নিচ্ছি। Suppose আমি এখান থেকে একটা ওয়্যার নিলাম এতটুকু, এই ওয়্যারে আগে হচ্ছে আমরা বসাবো। তাহলে আমরা এখন এখানে বসাইতে চাই কি, সর্বপ্রথম আমরা একটা পুশ বাটন সুইচ বসাবো। তো আমি যে আইকন মেনুতে ক্লিক করব, আইকন মেনুতে ক্লিক করলে আমাদের সামনে এরকম একটা উইন্ডো চলে আসবে। এই যে এখানে দেখেন অনেকগুলো স্যাম্পল আছে, পুশ বাটন আছে, সিলেক্টর আছে, ফিউজ এন্ড সার্কিট, রিলে, টাইমার, মোটর কন্ট্রোলার, পাইলট লাইট, পিএলসি, তারপর বিভিন্ন টার্মিনাল আছে, এখানে হচ্ছে লিমিট সেন্সর আছে, প্রেসার সেন্সর আছে, এরকম বিভিন্ন আছে। যারা এগুলো নিয়ে কাজ করেন তারা আরো ভালো জানেন। এখান থেকে আমি পুশ বাটনে ক্লিক করব, পুশ বাটনে ক্লিক করলে আমার এখানে পুশ বাটনের সুইচ আসতেছে। তো আমি সর্বপ্রথমে কি দেবো, প্রথমে অফ সুইচ ইউজ করতে চাচ্ছি, কারণ আমি অফ করলে পুরোটা যেন অফ হয়ে যায়। তাহলে আমাকে সেজন্য এনসি, নর্মালি ক্লোজ, যেটা সেটা নিতে হবে। তো আমি এই যে এখানে জাস্ট ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে আমার ট্যাগ লিখে দিতে পারি। আমি এটাকে লিখে দিচ্ছি স্টপ, যেহেতু আমার এটা অফ সুইচ, আমি স্টপ লিখে এখান থেকে জাস্ট ওকে। আচ্ছা, আমার এখানে স্টপ নামে অলরেডি আরেকটা, আমি এটাকে স্টপ 2, আমি স্টেপ 2 লিখলাম, লিখে এখন আমি এখান থেকে ওকে করব। এই যে ওকে দিলাম, আমার এটা দেখেন স্টেপ 2 সুইচ হয়ে গেল। তারপরে আমি কি যেটা স্টার্ট করতে হবে, তাহলে একটা স্টার্ট সুইচে যাইতে হবে। আমি এখানে আইকন মেনুতে ক্লিক করলাম, আইকন মেনুতে ক্লিক করার পরে, আইকন মেনুতে ক্লিক করার পরে এখান থেকে আমরা কি নিব, একটা স্টার্ট সুইচ নিব। এই যে তাহলে একটা এনো, এই যে নরমালি ওপেন, এটা নিজে এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে এটা লিখে দিব যে স্টার্ট, যেহেতু আমার এই নামে আরেকটা কোথাও ইনসার্ট করা আছে এই পেজে, এই জন্য। আচ্ছা, তাহলে এরপর এখানে আমরা একটা রিলে বসাবো। আচ্ছা, এর মাঝে একটু বলে রাখি, সেটা হচ্ছে মানে আমাদের এই সেমিনারে বা অ্যাডভান্টেকে এই জয়েন, মানে সেমিনারে জয়েন করছেন, তার মানে এমন না যে আপনাকে কোর্স করতেই হবে। আমরা এখানে কখনো কাউকে বলি না যে আপনি কোর্স করেন। আপনার যদি মনে হয় যে এইটা আমার শেখার দরকার, তাহলে আপনি আপনার প্রয়োজনে বুঝে, যেটা যে ইঞ্জিনিয়ার সবাই আপনারা সেক্ষেত্রে করেন, কিন্তু এর মানে না সেমিনারে জয়েন করলে যে কোর্স করতে হবে এমন কোনো ফ্যাক্ট না, হ্যাঁ। আচ্ছা, তাহলে আমরা স্টার্ট সুইচ নিলাম।
এরপরে হচ্ছে আমরা এখন এখান থেকে যে আইকন মেনু থেকে একটা রিলে নিচ্ছি, আমি সাপোজ রিলে দিয়ে করতেছি ডল স্টার্টারটা, ম্যাগনেটিক কন্ডাক্টর দিয়েও করতে পারবেন। আমি এখান থেকে রিলেতে যাব, তাহলে যে রিলে কন্ট্যাক্টে যাচ্ছি, রিলে কন্ট্যাক্টে যে আমার এই যে রিলে কয়েল আছে, তাহলে আমি রিলে কয়েল নিতে পারবো। এই যে এখানে ল্যাচিং রিলে কয়েল আছে, যারা ল্যাচিং নিয়ে কাজ করছেন বা যারা একটু কন্ট্রোলিং অটোমেশন বোঝেন তাদের জন্য সহজ হয়। আচ্ছা আমি এখান থেকে সেজন্য রিলে কয়েলটা নিচ্ছি যে এখানে। এখন এইটা নেওয়ার পরে এটা দেন ওকে। আচ্ছা এইখানে আমার তাহলে রিলে কয়েলটা চলে আসলো, তাহলে রিলে কয়েলের পরে আমার একটা এসে সরাসরি কোথায় যাবে, এইখান থেকে একটা তাহলে আমাকে ওয়্যার নিতে হবে। এই যে আমি রিলে কয়েল থেকে অপোজিট পাশ থেকে একটা ওয়্যার নিয়ে এই যে তো আমার সাপোজ দুইটা পে থাকে, সেই দুইটা চলে গেল ফেজ আর নিউট্রাল। এখন আমার এই থেকে আমি যদি স্টার্ট সুইচ চাপ দেই অন হবে, কিন্তু আমি চাপতে যতক্ষণ ধরে রাখবো ততক্ষণ হবে। তাহলে আমাকে এখান থেকে কি করতে হবে, ল্যাচিং করতে হবে। সেজন্য আমি এখান থেকে একটা ওয়্যার বের করে নিচ্ছি, এই যে ওয়্যার বের করে নিলাম, দেখেন এখানে জয়েন্ট আসছে। এখন আমি তাহলে এখানে কি দেবো, একটা এনও বসাবো। আচ্ছা তাহলে আমি এখান তোমাকে থেকে আচ্ছা কাইন্ডলি একটু মিউট রাখবেন। তাহলে এখান থেকে আমরা কি করব, একটা এনও নিব। এনও কি নরমালি ওপেন যেটা, তাহলে এখান থেকে যে কয়েলের এনও, তাহলে এনও নিয়ে আমি এখান থেকে যে জাস্ট এই যে বসাইলাম। এখন বসাইলে আমার এখান থেকে এটা হয়ে যাবে, আমি দেখি ঠিক ঠিক হচ্ছে দিয়ে দিই। হ্যাঁ, তাহলে আমার একটা স্বাভাবিকভাবে যে ডল স্ট্যাটাস যেটা বলছেন সেটা কিন্তু এখানে আমার হয়ে গেল, একদম স্বাভাবিক যেটা আমরা হচ্ছে রিলে দিয়ে করছি, এটা ম্যাগনেটিক কন্ডাক্টর দিয়ে করা যায়। এরকম আমরা একাধিক সার্কিট করতে পারি। এখন আমরা হচ্ছে ল্যাডার করি অনেক সময়। ল্যাডার মানে হচ্ছে অনেকে বোঝেন যে ল্যাডার, এই যে যেমন একটা সার্কিট আমি করতেছিলাম যে এটা একটা ল্যাডার, দেখেন এখানে ওই কাজটাই আমি করছি। এন এনসিএনও, তারপরে হচ্ছে এই যে কয়েল, কয়েল থেকে আমরা হচ্ছে আবার এর এনও নিয়েছি। এরপর আমরা যদি এখানে কোনো পিএলসি মডিউল ইনসার্ট করতে চাই, তাহলে পিএলসি মডিউল ইনসার্ট করতে পারবো। আমরা এখানে আইকন মেনুতে যে চাচ্ছি যে একটা মোটর ইনসার্ট করব, তাহলে আমরা এখান থেকে কিন্তু এই যে মোটরে ক্লিক করব। তাহলে মোটরে যে আমরা মোটর টাইপটা কি হবে, এখানে যাওয়ার পরে দেখেন থ্রি ফেজ আছে, সিঙ্গেল ফেজ আছে। আপনি যে ফেজ দিবেন, আপনি যদি থ্রি ফেজ নেন তাহলে এখান থেকে থ্রি ফেজ নিয়ে কোথায় এটা ইনসার্ট করবেন আপনি সেই জায়গায় বসাবেন। তো আমি সাপোজ এখানে রাখতেছি। আচ্ছা, তো আমরা যখন এইটা নিলাম তখন আমাদের সামনে একটা উইন্ডো আসলো। আমি এখানে আরেকবার আরেকটা বললে একটু দেখাই। যখন আমাদের সামনে এরকম কোনো উইন্ডো আসে, সাপোজ আমি এখান থেকে আরেকটা পুশ বাটন নিয়ে নিচ্ছি। সাপোজ ধরেন একটা কেন পুশ বাটন নিলাম। এখন এইটা আমি এখানে ক্লিক করার পরে দেখেন আমার সামনে এই যেটা আসতেছে, এই জায়গাটাতে আমি কি করতে পারি, বিভিন্ন এই যে ডেসক্রিপশনে লিখে দিতে পারি। আমি যদি ডেসক্রিপশনে কোনো কিছু লিখি, সাপোজ এটা লিখলাম, কি লিখবো, ধরেন অ্যাডভান্টেজ লিখছি সাপোজ। এরপরে আমি এখানে দেখেন ম্যানুফ্যাকচার কোন কোম্পানির ম্যানুফ্যাকচারিং, ক্যাটালগ কত, এগুলো আমরা বিভিন্ন তথ্য এখানে দিতে পারি। এগুলো মানে একেবারে একদিনের কাজ না, এটা আরেকটু ডিপলি আলোচনা আছে, তাহলে বুঝতে আরো সহজ হয়। দেখেন আমি এই যে অ্যাডভান্টেজ লিখছি, এখানে কিন্তু অ্যাডভান্টেজ চলে আসছে। তো এরকম আমরা এটা করতে পারি। এখন সাপোজ আমরা এই যে একটু আগে যেটা করলাম, তো এই যে এটাতে আমরা এখন নাম্বারিং করতে চাই যে এটা কত নাম্বার তার, এই পাশের ওয়্যার নাম্বার গুলো নাম্বারিং করতে চাই। তাহলে এটা খুব সহজে আমরা কিন্তু ওয়্যার নাম্বার করতে পারবো। এই যেখানে আমরা ওয়্যার নাম্বারিং, এখানে আমরা এই দিয়ে দিলাম পিক ইন্ডিভিজুয়াল, সাপোজ এখানে ক্লিক করলাম। আমরা এইগুলোকে সবগুলোকে এক এক করে সিলেক্ট করে দিচ্ছি। Enter। এই যে দেখেন এটা 17 নাম্বার, 18 নাম্বার, 19 নাম্বার। এখন এই যে এইখান থেকে এইটা আর এইটা যে একই শর্ট বসে, এই জন্য একটা নাম্বারিং ধরছে। আর এইখান থেকে যেহেতু এইটা আলাদা, এই জন্য এটা আলাদা ওয়্যার নাম্বার ধরছে। এভাবে কিন্তু ওয়্যার নাম্বার ধরছে, কিন্তু কোনো একটা ওয়্যার যদি দেন তাহলে সে কিন্তু ধরবে না। যখন তার মাঝে এরকম একটা কম্পোনেন্ট, এই যে সুইচ বাই যা বসে এগুলোকে আমরা বলি কম্পোনেন্ট। এই কম্পোনেন্ট গুলো যখন আপনি বসাবেন তখন হচ্ছে আপনার নাম্বারটা আসবে। এই ওয়্যার নাম্বার আপনি মুছে দিতে পারেন, ওয়্যার নাম্বারকে করতে পারেন। এই এখন আমি চাচ্ছি এই ওয়্যার গুলো করবো, কিন্তু আমরা সাধারণত এখান থেকে মুছি না, এখান থেকে কোনো ওয়্যারকে কাটতে হলে আমরা ট্রিম করি, ট্রিম ওয়্যার দিয়ে ওয়্যার করি। এখন আপনি চাচ্ছেন যে না আমি থ্রি ফেজ নিব, আমার তো এটা সিঙ্গেল ওয়্যার নিতে থ্রি ফেজ, তাহলে এই যে মাল্টিপল বাস থেকে আমরা কি করতে পারি, এখান থেকে থ্রি ফেজ আমাদের আমরা নিতে পারি। যেখান থেকে সিলেক্ট করে ধরে নেই, তাহলে এই যে থ্রি ফেজ লাইন হলো। এখন আমরা এই থ্রি ফেজ লাইনে কম্পোনেন্ট এই যে এখান থেকে আইকন মেনুতে যাবো, এক এক করে এখানে
সেম ভাবে কম্পোনেন্ট নিয়ে বসাবো। এরপর এখানে পিএলসি ইনপুট করা যায়, ওই পিএলসি তে আবার ওয়ারিং করা যায়। এগুলো টোটালটা মানে একবার ইলেকট্রিক্যাল যে সিম্বল গুলো আছে এগুলোর এই প্রত্যেকটা ফাংশনের হিউজ কাজ আছে। আমরা বেসিক্যালি আমাদের মানে কোর্স গুলাতে এই প্রত্যেকটা ট্যাব ধরে ধরে আমরা দেখাই যে আমার এই যে হোম আছে, তাহলে হোমের ভিতরে এই যে এই যে এখান থেকে ভাগ করা এটাকে বলে এক একটা প্যানেল, এখান থেকে ভাগ করাকে এই যে প্যানেল বলা হয়। তো আমরা এই প্রত্যেকটা প্যানেলের কাজগুলো আমরা দেখাই। সাপোজ এই যে দেখেন এখান থেকে একটা পার্টিশন আছে, এটা একটা প্যানেল, এটা একটা প্যানেল, এসব রিবনের ভিতরে ভিন্ন ভিন্ন প্যানেল, প্রত্যেকটা প্যানেলের কাজগুলা যে আমার এই প্যানেল এই কাজ করে। এই প্যানেলের ভিতরে যেমন এখানে যদি একটু বলি, তো এখানে দেখেন সাপোজ আমি যদি হোমে যাই, তাহলে হোমে এই যে লাইন, পলিলাইন, সার্কেল, আর্ক, এরপর রেক্টেঙ্গুলার আছে। এখানে ড্রপ ডাউন ক্লিক করলে এখানে আরো কিছু অপশন আছে, এসপি লাইন, রে লাইন, এক্স লাইন, পয়েন্ট, তারপর হচ্ছে ডিভাইডার, এখানে কপি, মুভ, ইরেজ, তারপর হচ্ছে যে টেক্সট কিভাবে লিখতে হয়, লেয়ার, ব্লক, ইনসার্ট, প্রপার্টিজ, এগুলো প্রত্যেকটা ধরে ধরে এক একটা করে আমরা আলোচনা করি। এরপর প্রজেক্টের ভিতরে যে প্রজেক্ট যতগুলো আছে সবগুলোকে নিয়ে। এরপরে স্কিমেটিক, কিভাবে এই স্কিমেটিক থেকে যে আইকন মেনুতে জাস্ট আমি এটা দেখালাম, কিন্তু এই ওয়্যারটা ট্রিম করবেন কিভাবে, একটা ওয়্যার আর একটা ওয়্যার উপরে নিয়ে গেলে বেন্ডিং হবে, কখন ডট হবে, এবার এটা কি কিভাবে আমরা এডিট করব। এই যে এডিট কম্পোনেন্ট থেকে আমাদের অনেক ফাংশন আছে, এই প্রত্যেকটা ফাংশনের কাজগুলো বলতে গেলে অনেক সময় লাগবে। যেমন এখানে আছে অ্যাট্রিবিউট, তাহলে এই অ্যাট্রিবিউট কি জিনিস, অ্যাট্রিবিউটের একটা হিউজ আলোচনা আছে, কিভাবে অ্যাট্রিবিউট চেঞ্জ করা যায়। এই যে আমি একটা জিনিস শুধু লিখলাম আর এই যে এখানে দেখেন চলে আসলো, যেমনটা আমরা এই যে এখানে কোথায় অ্যাডভান্টেজ লিখলাম, খুব ইজিলিতে কিন্তু এই যে অ্যাডভান্টেজ চলে আসলো। এইগুলো কিন্তু ওই ব্যাক এন্ডে অ্যাট্রিবিউট কাজ করে, এই অ্যাট্রিবিউটকে কিভাবে আপনি কাজে লাগাবেন এগুলো আমরা আলোচনা করি। এরপর হচ্ছে এখানে আপনার ওয়্যার আছে, এখন সাপোজ এই যে ওয়্যারে দেখেন আবার ভাগ আছে, আমি এখানে ডিগ্রি আছে 22.5, আমি এখন কোনো ওয়্যার নিলে সেখান থেকে দেখবেন এই যে সাপোজ আমি এইখান থেকে ক্লিক করলাম, তাহলে এই ওয়্যারটা কিন্তু এই সোজা যাবে না, এই ওয়্যারটা যাবে এরকম ডিগ্রিতে। এই যে দেখেন এই এখান থেকে যে 22 ডিগ্রি অ্যাঙ্গেলে ওয়্যারটা গেছে, এখান থেকে আমি যদি আরো এটি 45, তাহলে 45 ডিগ্রিতে যাবে, এরকম আমি যে ডিগ্রি সেট করে দিব সেই ডিগ্রিতে যাবে। তারপরে আমরা ল্যাডার কিভাবে ইনসার্ট করব, এরপর হচ্ছে এই সাপোজ একটা মানে ওয়্যার নাম্বারিং করছেন, এই নাম্বারটা চেঞ্জ করা দরকার বা এডিট করা দরকার, তাহলে কিভাবে করবেন। আমরা অনেকভাবে করতে পারি, এখানে এডিট কম্পোনেন্ট থেকে শুরু করে আমরা এগুলো, অটোক্যাড খুব মজার একটা সফটওয়্যার, বিশেষ করে অটোক্যাড ইলেকট্রিক্যাল। ধরেন আমি এখান থেকে আহ, এটাকে একটু অ্যাক্টিভ করি। সাপোজ ধরেন যে একটা এরকম কন্ট্রোলিং সার্কিট আপনি খুব ইজিলি করতে পারবেন। এখন দেখেন এইখানে অটোক্যাড ইলেকট্রিক্যাল একটা কাজ করে, সাপোজ এই ট্রান্সফরমারটা এটা কার রেসপেক্টে কোথা থেকে আসছে আমরা এটা দেখতে পারি। আমি জাস্ট এখান থেকে যে আমি এখানে ক্লিক করলাম, এই যে এখানে নাম্বার শো করছে, এই যে গো টু তে গেলাম, তাহলে সে আমাকে এর জায়গাটা দেখাই দিবে যে এটা আসলে একটা পেজের সাপেক্ষে আরেকটা রেফারেন্সে, যে ওর রেসপেক্টে ও এইটা এই জায়গায় কাজ করতেছে। এভাবে খুব ইজিলি দেখা যায়। এরকম আপনার অনেকগুলো ডিজাইন আছে, আপনি এখান থেকে আপনার মতো মানে এই ডিজাইন গুলাকে দেখতে পারেন যে এটা কার রেসপেক্টে আসছে, কোন জায়গা থেকে আসছে। যেমন এখানে দেখেন এই যে ওয়াটার ট্যাঙ্ক বয়লারের একটা লাইন, ট্যাঙ্ক টু তে আছে এটা ফাইবারের, তো এই এটা যে রেসপেক্টে আছে, এই সুইচটা কোথা থেকে আসছে, এটা কার সাপেক্ষে কাজ করে, এরকম আমরা ইউজ অপশন এখান থেকে দেখতে পাই। এটা এর সাপেক্ষে, যার কারণে গো টু তে দিলে রেসপেক্টে একেই দেখাচ্ছে। যখন আমরা কোনো অন্য জায়গায় রেফারেন্স থাকলে আমরা সেটাতে দেখতে পারি। এরপরে যে এখানে দেখেন মানে এমসিবি আছে, এই এমসিবি যে লাইনটা, এরপরে এর সাপেক্ষে আমরা আরেকটা নিলাম, তাহলে সেটা মানে কার সাপেক্ষে কোনটা কখন কি কাজ করতেছে, কার রেসপেক্টে, এই টোটালটা আমরা এই কন্ট্রোলিং সার্কিট এখানে করতে পারি। এই যে দেখেন আমরা এটাতে অনেকগুলো আছে, আমি এখান থেকে এটাতে সিলেক্ট করলাম, দেখেন আমার এই যে সেই জায়গায় নিয়ে চলে যাচ্ছে, যে আমার এইটা হচ্ছে এখানে কাজ করছে। এরকম করে আমরা এক ড্রয়িং থেকে আর এক ড্রয়িং এ একটা সাপেক্ষে একটা রেসপেক্টে আমরা চলে যেতে পারি। সাউন্ড প্রবলেম কি সবার হচ্ছে নাকি দু একজনের হচ্ছে? কাইন্ডলি একটু অন্যরা কি ঠিকঠাক শুনতে পাচ্ছেন? জি স্যার, শুনতে যে অনেকের হয়তো নেট প্রবলেম হতে পারে, ঠিক আছে, নেটওয়ার্ক তো আসলে আমাদের সাথে নাই। তো সেক্ষেত্রে আপনি আরেকটু চেষ্টা করবেন, যে ভাইটি শুনতে পাচ্ছেন না উনি এ করবেন। তো আমরা বেসিক্যালি সাধারণত আমাদের মানে অ্যাডভান্টেজের বা এনইডিএল এর আমাদের যে যারা হচ্ছে এই কোর্স গুলোতে অংশগ্রহণ করে, আমরা কাউকে স্টুডেন্ট বলি না, সবাইকে পার্টিসিপেন্ট বলে থাকি। কারণ এখানে
আপনি যে একটা বিষয় জানেন না, আমরা যেটা জানি, এটা নলেজ শেয়ারিং এর একটা প্ল্যাটফর্ম বলতে পারেন, যেখান থেকে আমরা আমাদের নলেজটাকে শেয়ার করে আপনাকে ইন্ডাস্ট্রিজ এই ধরনের ডিমান্ড সে আলোকিত কিছু নলেজ আপনাকে দেওয়ার চেষ্টা করে থাকি সাধারণত। আচ্ছা, তাহলে এভাবে আমরা চাইলে আপনি আপনার যে কোনো সার্কিট তৈরি করতে পারবেন এবং সেটাকে এখন এই সার্কিট গুলো আবার কাস্টমাইজ করা যায়, এটাকে প্রিন্ট করা যায়, পিডিএফ করা যায়, এটাকে হচ্ছে মানে অন্যজনের কাছে সেন্ড করবেন। এটাতে আবার যেমন আমরা ধরেন একটা হায়ার ভার্সনে সেন্ড করার সময় লোয়ার ভার্সনে পাঠানো যায় না। তো আপনি কিভাবে এটাকে সেভ করলে আপনি যে হায়ার ভার্সনে থেকে সেভ করেন না কেন, লোয়ার ভার্সনে দিলে এটাকে ওপেন করতে পারে। এই বিষয়গুলো টোটালি আমরা দেখাই, এবং আপনারা এরকম একটা সেল বিল্ডিং বলেন বা হচ্ছে এই যে এটা একটা সেট বিল্ডিং বলেন বা হচ্ছে এরকম একটা আইসোমেট্রিক যে বিল্ডিং আছে, এই যে কংক্রিট, এরকম বিল্ডিং আপনারা নিজেরাই এই কোর্স শেষে ড্রয়িং করতে পারবেন। এবং মানে এখানে আমি যে স্যাম্পল গুলো দেখালাম, এরকম একটা এসএলডি নিজেরাও কমপ্লিটলি তৈরি করতে পারবেন। এটা আমাদের প্রিভিয়াস স্টুডেন্টরা খুব ইজিলি পারে। এরপরে হচ্ছে এরকম বিভিন্ন ডিজাইন আছে টোটাল, আপনি এগুলো মানে খুব ইজিলি পারবেন। বিবিটিও আপনি এখান থেকে এরকম বিবিটির এই যে এই বিষয়গুলো সম্পর্কেও আপনি আশা করি এই কোর্স শেষে মানে এগুলো নিজেই ডিজাইন করতে পারবেন। জি, আচ্ছা, তাহলে আমরা আপনাদের আরেকটু কোশ্চেন নেই, তারপর আমরা আরো একটু বেশি আলোচনা করব। এখন আপনাদের কোশ্চেন আছে কারোর? আপনাদের কোশ্চেন থাকলে কোশ্চেন করতে পারেন, আমরা কোশ্চেন অ্যান্সার দিয়ে আবার আরো একটু ক্যাড নিয়ে আলোচনা করব। আমার একটা কোশ্চেন ছিল, সেটা অন্য বিষয়ে। একজন করে স্যার বলেন একটু, তাহলে আমরা শুনতে পাবো। জি, একজন বলেন। হ্যাঁ, বলেন। এই যে স্যামসাং এস এম, আপনি বলেন আগে। আপনার আইডির নাম তো লেখা নাই, স্যামসাং লেখা আছে। আ- আচ্ছা স্যার, আমার যেটা কোশ্চেন ছিল, যখন আমরা বিবিটি সিলেক্ট করি, তো হুম মোটর গুলো আছে, যেমন যে একটা বড় মোটর, যেমন যদি আমি ধরি সাপোজ 75 কিলোওয়াটের একটা মোটর, তো হুম সেই ক্ষেত্রে আমি কি, মোটরে তো প্রথমে স্টার্টিং কারেন্টটা অনেক বেশি নেয়, তো আমি জি জি। বিবিটি সিলেক্ট, হ্যাঁ বিবিটি সিলেক্ট করার সময় আমি 75 কিলোওয়াটের জন্য যে কারেন্টটা আসে, ওই কারেন্টের সাথে ওই কারেন্টটাই নিব, নাকি স্টার্টিং এর জন্য যে বেশি কারেন্ট নেই ওইটার জন্য আমার বিবিটি রেটিং সাইজটা বাড়াই নিতে হবে? এই বিষয়টা যদি আচ্ছা একটু ক্লিয়ার করে বলতেন। আচ্ছা, ঠিক আছে। দেখেন, বিবিটির ইস্যুটা কি, বিবিটি আপনি কেন ব্যবহার করেন? বিবিটি হচ্ছে কেবল। ক্যাবলের পরিবর্তে। এখন ক্যাবলের জি। পরিবর্তে যখন ইউজ করবেন, এই বিবিটিটা আমাদের দেশে বিবিটি তৈরি হয় না, এটা আশা করি জানা আছে। এটা বাইরের দেশ জি। থেকে তৈরি করে নিতে হয়। ডিজাইন করার সময় আপনাকে বিবেচনায় রাখতে হবে যে আমার এইখানে লোড কত হবে। আমি যদি এইখানে একটা বিবিটি দেখাই আপনাদের, সুবিধা হবে। আপনি যখন রাইজার বিবিটি নিবেন, রাইজার বিবিটি তো মানে আপনার এটার হিউজ বোর্ড হবে। এটাতে তো দেখেন, এটা হচ্ছে রাইজার বিবিটি বলা হয়, যেটা আমার বিভিন্ন ফ্লোরে চলে যায়। এটা হচ্ছে রাইজার বিবিটি। এরপর রাইজার বিবিটি থেকে যখন আসবেন, তখন দেখেন আপনি এখানে এই বিবিটিতে ফিড ইউনিট, ট্যাপ অফ বক্স ইউজ করে আপনি যখন কানেকশন করবেন, ট্যাপ অফ বক্স থেকে ফিড ইউনিট, তাহলে ফিড ইউনিটে আপনার কত এম্পিয়ার কারেন্ট, তাহলে এইখান থেকে একটু কাইন্ডলি। হুম। যেমন স্যার, আমি যদি 75 কিলোওয়াটের একটা মোটরের নর্মাল কারেন্ট যেটা, তাহলে এটা যদি 75 আমি হিসাব ওয়াটের করি আগে কারেন্ট বের করবেন। কারেন্ট বের করার পরে আপনি হচ্ছে যেহেতু এটা নিবেন, তাহলে আপনার অবশ্যই কি, আমরা এখান থেকে যখন ট্যাপ অফ বক্স থেকে, কারণ আপনার এটা তো সেম যাবে, যখন আপনার ট্যাপ অফ বক্স থেকে ফিড ইউনিট, এইখানে এবার আপনি চিন্তা করবেন যে আমি যেটা নিচ্ছি এই ট্যাপ অফ বক্স থেকে ফিড ইউনিটে, এইখানে আমার ওই পরিমাণ কারেন্ট আছে কিনা, ওর সাথে আপনি সেফটি ফ্যাক্টর ধরে হিসাব করবেন সাধারণত। এটা হচ্ছে একটা কেবল সিলেকশনের পার্ট আছে আমাদের, সেইখানে আরো ডিটেলস আলোচনা আছে। এবং এটা কখন কি অনুপাতে নিতে হয়, এটার আরো একটু বিস্তারিত আলোচনা আছে ইনশাল্লাহ। তবে আপনি হচ্ছে আমাকে নক দেন, আমি ইনশাল্লাহ চেষ্টা করবো আপনার কোন স্পেসিফিক একটা থাকলে ওই পুরোটার একটা সলিউশন করার, স্যার, মানে তাহলে একটু জানতে যদি পারবো। আপনার আপনার নাম্বারটা একটু যদি। আচ্ছা, আপনি নাম্বার পাবেন, আমি এই নাম্বারটা দিয়ে দিচ্ছি। জি। এই যে এখানে যে নাম্বারটা আছে লাস্ট। স্যার এটা আচ্ছা, তো সবার ক্ষেত্রে ইয়ে করার কথা ছিল, আমরা পাবো না? জি জি, পাবেন ইনশাল্লাহ, সমস্যা নাই। এটা একটা মানে হিসাব, এখানে অনেকগুলো ইস্যু কাজ করে, সবগুলো ইস্যু নিয়ে আলোচনা করলে ওইটারই একটা ক্লাস আমাদের আলাদা থাকে, যেখানে আপনার টোটালটা হচ্ছে মানে আমাদের কেবল সিলেকশনের একটা পার্ট থাকে, সেইখানে একটা ক্লাসে যায় কেবল সিলেকশনে, কারণ ওখানে হিউজ কথা থাকে। এরপর আপনি যখন ওইটার কেবলের পরিবর্তে বিবিটি, সহজ কথা, এই বিবিটিটা তখন এবার হিসাব করবেন, ওখানে সেফটি ফ্যাক্টর ধরতে হবে। ফিড ইউনিট ট্যাপ অফ বক্স যখন দিবেন, তখন এখানে আবার ওই মাঝে কেবল ইউজ করা হয়। এটা এটাও জানেন আশা করি। তো ওই জায়গা থেকে আপনি হচ্ছে এ করবেন।
দেন তারপরে ফাইনালি আপনার হচ্ছে ওই লোডের সাপেক্ষে। এখন যখন আপনি মানে হিউজ বড় একটা এ চালাচ্ছেন, তখন আপনি অবশ্যই এখানে প্রোটেকশন দিতে হবে মোটরটাকে, এটাও ফ্যাক্ট রাখতে হবে। তো এই বিষয়গুলো বিবেচনা করে আপনার হচ্ছে ফাইনালি ক্যালকুলেশন করতে হয়। আচ্ছা, আর এই যে নাম্বারটা দেখতেছেন, এটা তো হচ্ছে এই যে লাস্টে অনেক জায়গায় ঠিক দিলে আপনি আমাকে পাবেন, সমস্যা নেই।